নমস্কার। আজকের লাইভে স্বাগত জানাই। প্রথমেই জানান আমাকে শোনা যাচ্ছে কি না। গুরুত্বপূর্ণ লাইভ। আজকের লাইভের বিষয় সাম্প্রতিক প্যান্ডেমিকের সাম্প্রতিক হাল হকিকত, কিভাবে প্রস্তুত থাকবেন। যদিও এই বিষয়ে আগে আমি লিখেছি বলেছে, কিন্তু নতুন নতুন মানুষ আসছেন, অনেকেই পরবর্তীতে বুঝতে পেরেছেন। পাশাপাশি নতুন ডেভেলপমেন্ট তো অবশ্যই হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে প্রথম পর্যায়ে আমি আলোচনা রাখতে চলেছি কিছুক্ষণের জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট আবার নড়ে চড়ে বসেছে মাল চালানোর জন্য। আমাদের আবার বলছি, ওরাও বলে যে প্যানিকড হবেন না, সাবধান হন, সচেতন থাকুন, অর্থাৎ কি সাবধানে থাকুন। তা আমিও আপনাদের বলবো, একদমই ভয় পাবেন না, জয় আমাদের দিকেই আসছে, আমরাই জয়ী হব। আমি একদমই আত্মবিশ্বাসী, কারণ আমাদের লড়াইটা ইউরোপীয় ঘরানার মতো হবে না। আমাদের লড়াইটা যে ভিন্ন ধরনের হবে, ভিন্ন প্রকৃতির হবে, এবং সেটা কেমন হবে, কিভাবে হচ্ছে, সেটা আমি ইতিমধ্যেই বলেছি। এবং আমি খুব অপটিমিস্টিক, আশাবাদী যে আমরা এই লড়াইটা জিতব। এবং আসছি আমি আলোচনায়, এবং পরবর্তী অংশে থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা অনেকেই প্রশ্ন করেছেন, বিজ্ঞান বনাম ধর্ম। মানে এই যে আমি বারবার করে ধর্মের ব্যাপারটা পোস্ট দিচ্ছি, অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন যে বিজ্ঞানের সঙ্গে আবার ধর্মের কি যোগাযোগ রে বাবা। ওর পরস্পর বিরোধী ব্যাপার তো না, তাই তো আমাদের তো সেভাবেই ভাবতে শেখানো হয়েছে যে ধর্ম আর বিজ্ঞান একেবারেই আলাদা, বিপরীত মেরুর বাসিন্দা। আর তাই নৈব নৈবচ, কখনো দুটোর সহাবস্থান হতে পারে না। আমাদের মার্ক্সবাদীরা, বস্তুবাদীরা তেমনটা বুঝিয়েছেন, আমরা এখনও সেভাবেই অনেকেই বোঝার চেষ্টা করছে। পাশাপাশি ওদের মিডিয়া, দালাল মিডিয়া, চিকিৎসক সবাই একই রকমভাবে আমাদেরকে বোঝাচ্ছেন এবং আমরা বুঝে যাচ্ছি, তাই তো। তো এই দ্বিতীয় পর্যায়ের আলোচনায় থাকছে, বিজ্ঞানে কি ধর্মের স্থান নেই? একেবারেই নেই। অর্থাৎ ধর্মহীন হয়েই কি বিজ্ঞান জন্মগ্রহণ করেছিল, বা ধর্মের মধ্যে কি কোনো বিজ্ঞান নেই? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টি এতটাই দীর্ঘ এবং এতটাই বড় যে আমি আজকের আলোচনায় কেবলমাত্র চিকিৎসা বিজ্ঞানকেই রাখব। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে ধর্মের অবস্থান কি, আদৌ কি ছিল, আদৌ কি থাকার কথা ছিল? এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ছড়িয়ে দেবেন। তো প্রথমে সাম্প্রতিক যে বিষয়ে আসছি, সে হাল হকিকত, সেটা কি আপনারা জানেন। ঠিক এই শীতকালের আগে আগে সর্দি কাশি বাড়ে মানুষের। আর আমরা জানি তো, আগে আমরা সর্দি কাশি হলে টেস্ট ফেস দূরের কথা, ওষুধই খেতাম না। একটা প্রচলিত প্রবাদই আছে, আপনারা জানেন যে সর্দি কাশি হলে ওষুধ খেলে সারতে লাগে 7 দিন, আর না খেলে সারতে লাগে 1 সপ্তাহ। আমরা তো জানি না, কিন্তু ওই যে আমরা এখন ভদ্রলোক হয়ে গেছি, আমাদেরকে বোঝানো হয়েছে, বুঝতে শেখানো হয়েছে যে সভ্যতা মানে ওষুধ খাওয়া। আপনি যদি ওষুধ না খান, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে শিক্ষার অভাব আছে। আপনি যদি ভ্যাকসিন না নেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে শিক্ষার অভাব আছে, আপনি অশিক্ষিত, এমনটাই বোঝানো হয়েছে। তো সভ্যতা যত এগিয়েছে, এক শ্রেণীর মানুষ এই বিজ্ঞানকে, ধর্মকে হাতিয়ার করে যেমন মুনাফাবাজি করেছে, তো আমরা দেখতে পাচ্ছি এখন এই বিজ্ঞান নামক অস্ত্রটিকে পুরোটাই ওরা করায়ত্ত করে সায়েন্সকে সায়েন্টিজম নাম দিয়েছে। এটা হলো সায়েন্টিজম, এটা একটা মতবাদ, ঠিক আছে। তো এই মতবাদটা কাদের স্বার্থে?
সাস্টেনেবল ডেভেলপমেন্টের নাম করে ওদের সাথে যারা পৃথিবীর আর্থসামাজিক অবস্থার মালিকানায় রয়েছে, ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, পুঁজিকে নিয়ন্ত্রণ করছে, আর পুঁজিবাদের সংকটে যখন বারবার পৃথিবীতে এসেছে ওরা যুদ্ধ লাগিয়েছে। আর এটাও একটা যুদ্ধ, তবে এটা তথাকথিত কনভেনশনাল ওয়ারফেয়ার নয়। আমি সেটা লিখেছি অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে বিশ্লেষণ করে, বলেওছি বহুবার, আপনারা নিশ্চয়ই শুনেছেন, পড়েছেন। সেই আলোচনায় আজকে যাচ্ছি না। আজকের আলোচনায় শুরুতেই বলছি যে এই যে দেখবেন ওই প্রথম যখন করোনা এসেছিল তখন চীন থেকে, আমি আগেই বলেছি চীন মার্কিন যুক্তরাষ্ট্র এখন মহাজনী শক্তি, জায়নিস্ট যে পাওয়ার, আমি পরবর্তী বইমেলায় আসছে এবং তার এই ব্যাপারগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো এই শক্তি কিন্তু আমাদেরকে পরিষ্কার করে মানে বুঝিয়ে দিচ্ছে যে ওরাই কন্ট্রোলে আছে, এবং এই যে নতুন করে শুরু হয়েছে, এবং চীনকে ওরা, আমেরিকা নয় এখন, চীন 1 নম্বর কেন্দ্র, আমেরিকা এখন 2 নম্বর কেন্দ্র। যেমন করে আপনারা দেখবেন প্রথম বিশ্বযুদ্ধের আগে 1 নম্বর কেন্দ্র ছিল ব্রিটেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন হয়ে গেল 2 নম্বর কেন্দ্র, মানে মহাজনী শক্তির আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র জায়নিস্ট পাওয়ারের 1 নম্বর ঘাঁটি হয়ে দাঁড়ালো। ওরা দেশকে ব্যবহার করে, দেশকে, যেমন সাপের খোলস আছে, ওদেরও খোলস আছে, দেশ ওদের এক একটা খোলস, ওদের নিজস্ব কোনো দেশ নেই, ওদের একটা এজেন্ডা আছে, বিশ্ব নিয়ন্ত্রণের এজেন্ডা, যেটা 30 পিসেস অফ সিলভার দিয়ে জুডাসকে কিনে নিয়ে শুরু হয়েছিল, ছোট্ট করে শুরু হয়েছিল, সেটা এখন অনেক বড় আকারে ছড়িয়ে গেছে। তবে এর মধ্যে তো অবশ্যই আমাদেরও ত্রুটি আছে, প্রকৃতি থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি, আমরা আমাদের মগজকে ব্যবহার করছি না। তো যাই হোক, তো এবারও সেই একই রকমভাবে চীনকে কাজে লাগিয়ে, চীনে দেখবেন কিছুদিন আগে এক রহস্যময় নিউমোনিয়া, যাকে ওরা ওয়াকিং নিউমোনিয়া বলল, শিশুদের শুরু হলো, সেটাই আস্তে আস্তে করোনা হয়ে বলা হলো, ওটা আসলে করোনারই একটা ভ্যারিয়েন্ট বলা হলো। তারপর আমরা দেখতে পেলাম যে চীন থেকে সিঙ্গাপুরে, দেখবেন চীনেরই একটি, সবচেয়ে বেশি এখন সিঙ্গাপুরে, সেখানে মাস্ক বিধি চালু হয়ে গেছে। সিঙ্গাপুর তো আপনারা জানেন যে এখন চীনের অধীনে একটি এলাকা, দ্বীপ রাষ্ট্র, যাই হোক যেভাবেই বলুন, তো এটা চীনের অধীনে চলে এসেছে এখন। তো এই সিঙ্গাপুর একটি ছোট্ট এলাকা, ছোট্ট অঞ্চল, যেটা অনেকটা অটোনমাস বলা হয়, কিন্তু বাস্তবে ওই একই খপ্পরেই রয়েছে। তো সেইখান থেকে আমরা দেখতে পেলাম এটা ভারতেও ছড়াচ্ছে, এবং কি নাম, ওই যে জেন 1, তাই তো, এখনকার লেটেস্ট ভ্যারিয়েন্ট। আলফা দিয়ে শুরু হয়েছিল, মাঝে ডেল্টা থেকে শুরু করে অমিক্রন, XBB, এরকম বিভিন্ন নামের ভ্যারিয়েন্ট আমরা দেখেছি। আমরা যত ভয় পেয়েছি ওরা তত ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। তো এইবার আমরা দেখতে পাচ্ছি জেন 1। বেশ, এটা নাকি এটাকে ইতিমধ্যেই বলেছে দ্য ভ্যারিয়েন্ট অফ স্ট্যান্ড অ্যালোন ইন্টারেস্ট, অর্থাৎ এটা এত দ্রুত ছড়াচ্ছে যে ওটা স্ট্যান্ড অ্যালোন তকমা দেওয়া হয়েছে, যে এটা আলাদা। মানে প্রতিটি ভ্যারিয়েন্টকেই বিভিন্ন কায়দায় মার্কেটিং করা হচ্ছে, ভয়ের মার্কেটিং করা হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যেই তো আপনারা জানেন অনেক মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এই করোনামৃতের লীলায়, সেসব তো এর মধ্যে যোগ হবেই। পাশাপাশি আমাদের অনেকের ভয়, শীতকাল ঋতু, তাই তো, অপ্রয়োজনীয় টেস্ট করার মানসিকতা, এই সমস্ত কিছু মিলে ওরা এমনিতেই দেখবেন টেস্ট বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। আমাদের দেশেও দেখবেন টেস্ট বাড়ানো হবে, মিলিয়ে নেবেন আমার কথা। তো এইভাবে ওরা কি চাইছে, যে মানুষকে আবার বেকারত্ব থেকে শুরু করে দারিদ্র, জীবিকা হারানো, এসব জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এর অনেকগুলো উদ্দেশ্য আছে। অর্থাৎ ভয়, সবসময় ভয়ে রাখা, সবসময় একটা ভীতির মধ্যে রাখা, যাতে করে মানুষকে সবসময় চাপে রাখা যায়। এত কোটি মানুষ, তো পাশাপাশি মুনাফাবাজি বাজার তৈরি করা। তো এই যে
শুরু হয়ে গেছে, দেখবেন সংখ্যায় বাড়ছে। এবার সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে নাকি অ্যাক্টিভ কেস এই প্রথম 7 মাস বাদে 1000-এর উপরে অ্যাক্টিভ কেস দাঁড়িয়ে গেছে। আজকেই মনে হয় 650-700 না নতুন কেস ধরা গেছে। বিভিন্ন রাজ্যে দেখবেন এক এক করে সব বিধি আর চালু হচ্ছে, অল্পের উপর দিয়ে পরামর্শ চালু হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি খবরগুলো বাড়ছে, মিনিটে মিনিটে খবর আসছে। তো হ্যাঁ, তো এই বিষয়গুলো সোয়াইন ফ্লু নিয়ে বিস্তারিত লিখেছি আমি দ্বিতীয় খণ্ডে অমৃতস্বপুত্র। সেখানে উলফগ্যাম ওডার কীভাবে সোয়াইন ফ্লু কে প্যান্ডেমিক ঘোষণা করার উদ্দেশ্যে হুয়ের সঙ্গে এই ফার্মা কোম্পানিগুলোর যে আঁতাত হয়েছিল সেটা তিনি লিক করে দিয়েছিলেন। তথ্যপূর্ণ একেবারে লিঙ্ক সহ, বইপত্র সহ আমি সেটা দ্বিতীয় খণ্ডে লিখেছি। ঋদ্ধিমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার মনে পড়ে গেল। তো যাই হোক, তো তাহলে এবার কি হচ্ছে, এই XBB যে ভ্যারিয়েন্টটা ইউরোপ আমেরিকায় মাঝখানে ছড়িয়েছিল, তার জন্য ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউটই সাপ্লাই করেছিল, যদিও ওখানকার মানুষ আর তেমন নিচ্ছে না। আপনারা জানেন যে 4 নম্বর বুস্টার আমেরিকাতে চালু হয়েছে সেপ্টেম্বর মাসে, তো এখনও পর্যন্ত নিয়েছেন 10%-রও অনেক কম মানুষ। 4 থেকে 5% মানুষ 4 নম্বর বুস্টার নিয়েছেন XBB ভ্যারিয়েন্টে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন বাজার ভালো নয়। তো এবার সেরাম ইনস্টিটিউটের যে মালিক, তাই তো, তো তিনি জানিয়েছেন, কি জানিয়েছেন, পুনাওয়ালা জানিয়েছেন যে তার কাছে যে ভ্যাকসিন আছে XBB ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে পারে, সেটার সঙ্গে নাকি Gen 1-এর ব্যাপক মিল আছে। উনিও তো বিজ্ঞানী, এখন সবাই বিজ্ঞানী, বিল গেটসও বিজ্ঞানী, পুনাওয়ালাও বিজ্ঞানী। তো তিনি বলছেন যে এই ভ্যাকসিন যেটা আমার স্টকে আছে, ইউরোপ আমেরিকার জন্য বানানো হয়েছিল, সেটাকে যদি সরকার লাইসেন্স দিয়ে দেয়, অনুমতি দিয়ে দেয়, আমি লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন তো আর লিঙ্কের অভাব নেই। যখন শুরু করেছিলাম তখন তো লিঙ্ক ছিল না, বিশ্লেষণের ওপরেই লড়াই করতে হয়েছিল। আপনাদের কেউ কেউ পাশে ছিলেন। এবার সংখ্যাটা বাড়বে, আগামীতে আরও বাড়বে, আমার দৃঢ় বিশ্বাস। তো যাই হোক, তো উনি কিন্তু দরবার শুরু করে দিয়েছেন, অর্থাৎ তৈরি থাকুন যে সম্ভাবনা আছে। তবে কিন্তু আমরা যদি অনলাইন অফলাইনে সোচ্চার থাকি, তাহলে ওরা কিন্তু নজর রাখছে, জানেন তো। ওই যে জল মাপার সঙ্গে সঙ্গে ওরা অনলাইনেও নজর রাখছে, অফলাইনেও নজর রাখছে, যে মানুষ কতটা খাবে, কতটা ভয় পাচ্ছে। তাই কখনো অফলাইন বলুন অনলাইন বলুন, একবারও কিন্তু হেরে যাচ্ছেন এই মানসিকতা রাখবেন না। সোচ্চারে না বলতে শেখুন। না বলতে শেখাটা অত্যন্ত জরুরি। জীবনের অনেক ক্ষেত্রেই না বলতে শিখতে হয়। তো এই না বলতে শিখুন যে না, আমরা ভয় পাচ্ছি না। তো এটাকে আপনারা ছড়িয়ে দিন অনলাইন অফলাইনে, তবে দেখবেন ওরা ল্যাজ গুটিয়ে পালিয়েছে। মাঝখানে অমিক্রনকে নিয়ে ওরা শুরু করেছিল, পারেনি, কিন্তু আমরা সোচ্চার ছিলাম। তাই সোচ্চার থাকুন। ভয়টা ওদের পাওয়ার কথা, ওরা কিন্তু সংকটে পড়েছে। আমার তো অন্তত হারানোর কিছু নেই প্রাণ ছাড়া। আই হ্যাভ নাথিং টু লুজ, আমি এইভাবে বলি। ওই আমাদের মার্ক্সবাদীরা বলেছিলেন যে শ্রমিকদেরকে জ্ঞান দিয়েছিলেন, ওরাও যে প্রমোটেড, ওদেরকেও যে ফান্ডিং করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী বইপত্রে থাকছে। একেবারে তথ্য তুলে আনা আলোচনা, রিসার্চ। যাই হোক, তো আমি সেটা সেভাবে বলি না। আমার হচ্ছে আই হ্যাভ নাথিং টু লুজ বাট লাইফ। আমার প্রাণ ছাড়া কিছু হারানোর নেই। হ্যাঁ, তাই বলছি, যদি সম্ভাবনা কম, কারণ আমরা সোচ্চার আছি, কিন্তু ওই যে ওরা অগ্নিবীর থেকে শুরু করে সব তৈরি রেখেছে। ওরা জল মাপছে, যদি দেখে যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বিশেষ করে শহরের মানুষ যারা শহরে থাকেন, বা বিভিন্ন এলাকার মানুষ যেখানে তথাকথিত ভদ্রলোকের সংখ্যা বেশি, তো তাদের ওপর যদি চাপ সৃষ্টি করেন যে আবার এই যে বুস্টার, আমেরিকায় 4 নম্বর হয়ে চলছে, আমাদেরকে এখানে কিন্তু বুস্টার নিয়ে 3 নম্বর, তাই তো আপনারা জানেন যে 2খানা হয়েছে, ডাবল ভ্যাকসিনেটেড বলা হয়েছিল, তারপরে 3 নম্বর এসেছে।
কিন্তু 4 নম্বর এখনও আসেনি। এই 4 নম্বর হিসেবেই 80-80 যেটা আমেরিকায় আগে হয়েছে, সেপ্টেম্বরে হয়েছে আপনারা জানেন, এবার আমাদের দেশেও এই এত এত কোটির দেশ, তার মধ্যে যদি 10%ও নেয় তাও অনেক হয়, তাই তো? হ্যাঁ, আমেরিকায় 4-5% নিয়েছে, তো আমেরিকার লোক সংখ্যা কত? 30 কোটি এরকম বা কাছাকাছি, আমাদের তো অনেক, তো সুতরাং মুনাফাটা অনেক বেশি হবে। তাই যদি আমি আবার ঘোষণা রাখছি পরিষ্কার করে, যারা শুনছেন এই ভিডিওটি ইউটিউবেও থাকবে, যদি কেউ আপনার উপর চাপ সৃষ্টি করে অনিচ্ছা সত্ত্বেও, আমাকে ফোন করবেন, প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছেই আছে, দরকার হলে ছড়িয়ে দিন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কথা বলবো স্বাস্থ্যকর্মীদের সাথে, সবই নয়, কারণ এটা এখনও বাধ্যতামূলক নয়, সে বুস্টারই হোক আর যাই হোক না কেন, বাধ্যতামূলক নয়। তো তাই যদি দরকার হয় কথা না বলে, কথা বলে যদি ফোনে কাজ না হয়, গতবারে যেমন আমি কয়েক জায়গায় গিয়েছিলাম, আমি ছুটে যাব দরকার হলে, আমি কথা দিচ্ছি। তাই ভয়ের কোনো জায়গা নেই, লড়াই রাখুন, কারণ ওরা বেপরোয়া হয়ে উঠবে আস্তে আস্তে। কারণ আমাদের দেশে 2030 লাগু করা সবচেয়ে কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। ক্যাশলেস বলুন, যা যা এজেন্ডা আছে, গ্রিন লকডাউন বলুন, জিরো কার্বন এমিশন বলুন, এই সমস্ত কিছু মিলেই তো একটা বড় এজেন্ডা। এই সমস্ত কিছুর একটা পার্সেন্টেজ, ভালো স্যাটিসফ্যাক্টরি পার্সেন্টেজে পৌঁছানো ওদের কাছে চাপের আছে, কারণ আমাদের দেশে তথাকথিতভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা অনেক বেশি, আফ্রিকার পরেই। তো আফ্রিকাতে ওরা পারেনি, মাগোফুলি আটকে দিয়েছিল দেওয়ালের মতো। যাই হোক, তাই বললাম মেসেজ করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন, সেরকম পরিস্থিতি হলে আমি তখনও পাশে ছিলাম, এখনও পাশে আছি, আগামীতেও পাশে থাকব। কারণ মনে রাখবেন, এখনও কিন্তু খেলা চলবে। আমি দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছিলাম যে এই করোনা প্যান্ডেমিক কর্মসূচি 2025-এর 31শে মার্চ পর্যন্ত চলবে, সে তথ্যও আমি দিয়েছি, খুঁজে বের করে দিয়েছি। তো সেটা এবার আরও এক্সটেন্ড করবে বলাই বাহুল্য, পরিস্থিতি তো সেদিকেই দেখতে পাচ্ছি, তাই নির্ভয় থাকুন। আচ্ছা, আর একটা বিষয় বলি, ওরা কিন্তু বারবার করে আপনাদের সামনে তুলে ধরবে মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি বা উল্লুপ্যাথি, যেভাবেই বলুন না কেন, বিভিন্ন রকম এখন ব্যঙ্গ হয়ে গেছে যা পরিস্থিতি, সেটাই একমাত্র বিকল্প। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন না। আসলে আমাদের যেমন করে ঢাকাই মুসলিমকে ধ্বংস করবার জন্য কারিগরদের বুড়ো আঙুল কেটে নেওয়া হয়েছিল, তেমন করেই আমাদের আইডেন্টিটিকে, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য, আয়ুর্বেদ যেটাকে পঞ্চম বেদ বলা হয়, তাকে ধ্বংস করবার জন্য ওরা কিন্তু বহু আগেই এই সব এজেন্ডা নিয়ে এসেছে। আমরা বুঝতে পারিনি, আমরা টের পাইনি, আমরা রিসার্চ করা ছেড়ে দিয়েছি। ওরা আমাদের যা যা বুঝিয়েছে আমরা সেভাবেই বিশ্বাস করে বুঝেছি। আর আমাদের নেতারা, আমাদের মন্ত্রীরা তাদের পা চেটেছে, শির দাঁড়াহেন, মেরুদণ্ডহীন, শুধু ধর্মকে কাজে লাগিয়ে, ধর্মের তাস খেলে, সাম্প্রদায়িক বিভাজনকে বাড়িয়ে দিয়ে, একতাকে ধূলিসাৎ করে দিয়ে ওরা এই খেলাটা আগামীতেও চালিয়ে যাবে। তাই মনে রাখবেন, প্রকৃতিতে যেমন রোগ আছে, প্রকৃতিতেও নিরাময় আছে। প্রকৃতি থেকেই আমাদের নিতে হবে। কেউ কেউ প্রশ্ন করেন ইনবক্সে যে আমি কোন প্যাথিতে বিশ্বাস করে। আমি উত্তরে বলি, আমি কিন্তু কোনো প্যাথির লোক নই। আমি প্রথম বিশ্বাস রাখি শরীরের ওপরে। আমি সেলফ কিওরে বিশ্বাস করা মানুষ। শরীর, আমার বাবা বলতেন, শরীর তার নিজের যে রোগ, তার 99.99% রোগ শরীর নিজেই সারিয়ে নেয়। এটাকে বলা হয় সেলফ কিওর মেকানিজম, বডির আছে, স্টাডি করতে পারেন। এ নিয়ে আমার পরবর্তীতে বইপত্র লেখার ইচ্ছে আছে যদি বেঁচে থাকে। তাই প্রথমে শরীর, আমি ওষুধ খাই না। এমন এমন ঘটনা আমার জীবনে, চোট আঘাত আছে, পেয়েছি, দুর্ঘটনা তো এড়ানো যায় না, এ নিয়ে আমি পরে ভিডিও করব।
তো আমি শুধু শরীরকে সময় দিয়ে দেখেছি, একটা রিস্ক ছিল, ঝুঁকি তো ছিলই, সেটা কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ আমাদের সবার শরীর সমান নয়। তাই আগেই বলছি যে এই রিস্কটা আপনারা নেবেন না, অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। তো এই বিষয়ে মানে আমি কিন্তু ডাক্তার নই, প্রাকৃতিক বিষয়ে গাছপালা থেকে শুরু করে এগুলো নিয়ে তো পড়াশোনা করেছি, এখন আরও বেশি করছি। তো যাই হোক, তো আমি কিন্তু সেগুলোও গ্রহণ করিনি, আমি শুধু শরীরের উপর ছেড়ে দিয়েছিলাম। কোনো প্যাথি নয়, আয়ুর্বেদ মেডিসিনও খাইনি, জড়িবুটিও খাইনি, কিচ্ছু খাইনি, জাস্ট দেখেছি যে পারে কি না। হ্যাঁ, পেরেছে, শরীর নিজেই সারিয়ে দিয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি, তারপরেই আমি আস্তে আস্তে শুরু করব। কিছুদিন আগে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠতে গিয়ে দেখি আমার পিঠে এই মারাত্মক রকম ব্যথা, মানে উঠতে পারছি না, বেঁকে যাচ্ছি আমি, মানে দাঁড়াতে পারছি না, দাঁড়াতে পারলেও বসতে পারছি না, অসম্ভব যন্ত্রণা। আমি শিওর যে এটা আমার জায়গায় অন্য কেউ হলে ডাক্তারের কাছে দৌড়ে যেতই, কিন্তু তখন আমার মনে পড়ে গেল সেই বাবার কথা, যে আমার ডাকনাম চন্দন। বাবা বলতেন, বাবা চন্দন, শরীর তো কিন্তু যত রোগ হয় তার 99% রোগ, তার বেশি রোগ সারিয়ে ফেলে। তাই রোগী ইংরেজি পেশেন্ট মানে কি? ধৈর্যশীল। পেশেন্ট মানে রোগী, পেশেন্ট মানে ধৈর্যশীল। তো কেন? তাহলে রোগ হলে একটু ধৈর্য ধরতে হয়, শরীরকে সময় দিতে হয়। শরীরের প্রতিরোধ ব্যবস্থা অনাক্রম্যতায় প্রথম প্রহরী, ফার্স্ট গার্ড, প্রথম প্রহরী, দ্য ফার্স্ট সেন্ট্রি। তাকে তো কাজ করার সময়টা দিতে হবে, তার আগেই আমরা লাফিয়ে লাফিয়ে টেস্ট করতে যাই, তাই তো? তো সেই সময়টা আমি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। 3 দিন লেগেছিল। 3 দিনের মাথায় হ্যাঁ একটু সমস্যা হচ্ছিল, হাঁটতে চলতে বসতে, একদম কিওর, একদম কিওর। হ্যাঁ, একটা ছোট্ট এরকম আরও বহু ঘটনা আছে। আমি যদি এখন ওটা ওষুধ খেতে যেতাম না, ডাক্তার তো টেস্ট করতে দিত এবং তালিকাটা তো বুঝতেই পারছেন কি হতো তার। ওটা হয়তো সারত, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া কতগুলো হতো। আমি অ্যালোপ্যাথির কথাই বলছি, যার পার্শ্ব প্রতিক্রিয়া আছে তারা নিজেরাই স্বীকার করে। তো এই পার্শ্ব প্রতিক্রিয়া আগে অল্প স্বল্প ছিল, এখন এই প্যান্ডেমিক পিরিয়ডে এমন দাঁড়িয়েছে ওটাই মেন কোর্স হয়ে গেছে। মানে সাইড ডিশটা ছিল পার্শ্ব প্রতিক্রিয়া, এখন ওটাই হয়ে গেছে মেন কোর্স, বুঝলেন তো? হ্যাঁ, অর্থাৎ যেটাকে বলা হয় নিরাময়টাই কিওরের চাইতে বেশি ডেঞ্জারাস। আমি ইংরেজিটা বললাম না ইচ্ছে করেই। তো যেখানে কিওর যেটা বলা হচ্ছে সেটাই অসুখের চাইতে, তথাকথিত রোগ তার চাইতে বেশি বিপজ্জনক হয়ে গেছে এই সময়ে। এটা তীব্র থেকে আরও তীব্র আকার নিচ্ছে। এটা এখন নয়, আর আগে থেকেই হয়েছে, অবশ্যই আগে থেকে হয়েছে। যদি ফার্মা কোম্পানির যেরকম একটা, যেদিন থেকে ওই বিশেষ করে আমরা দেখতে পেলাম ওই যে রথচাইল্ড ফ্যামিলির উত্থানের পর থেকে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রত্যানের পর থেকে ফার্মা কোম্পানিগুলোতে ওরা ব্যাপকভাবে ইনভেস্ট করা শুরু করলো তখন থেকেই। তো যাই হোক, এবার আমি বলে ফেলেছি যেহেতু, আমি একটা উদাহরণ দেব যে প্রকৃতির মধ্যেই নিরাময় আছে, অনেক সব কিছুরই আছে। কিছু কিছু আমরা জানি, রিসার্চ বন্ধ হয়ে গেছে, কিছু কিছু আমরা ভুলে গেছি, আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যেমন ধরুন সাপে কামড়ানো, তাই তো? আমরা কি করি? অ্যান্টিভেনম নিতে ছুটে যাই তো, কিন্তু প্রকৃতিতেই আছে কি? মোরিঙ্গা, সজনে। জানেন তো, সজনে পাতা তার যে রস, সেটা সাপের বিষ, অ্যান্টিভেনম হিসেবে কাজ করে, কিন্তু প্রয়োগ করার কবিরাজ কোথায়? তাই তো? শুধু ইজিপশিয়ান কোবরা ছাড়া আমাদের দেশে তো ইজিপশিয়ান কোবরা নেই, ওটা তো ইজিপশিয়ান কোবরা মূলত ইজিপ্টে, যদিও আমাদের এখানে অবশ্যই প্রজাতি হিসেবে। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে যে ইজিপশিয়ান কোবরার ক্ষেত্রে এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু ওদের রিসার্চই বলছে এটা কাজ করে। শুধু তাই নয়, ওড়িশার মালকানগিরি অঞ্চলে আরও একটি হার্ব ব্যবহার করা হয়, অ্যামারান্থাস স্পিরোলা, এরকম একটা নাম। তো অ্যামারান্থাসটা কি? নোটে গাছ মশাই, নোটে গাছ, তার একটা ভ্যারাইটি।
বন্য ভ্যারাইটি, বুনো ভ্যারাইটি। ভাবতে পারেন নোটের শাক দিয়ে সাপের বিষ। তো এইরকম জড়িবুটি অন্ততপক্ষে 25টি আছে আমাদের দেশে, এখনও বিলুপ্ত কিন্তু হয়নি। ট্রাইবালরা ব্যবহার করে, ট্রাইবালরা যারা প্রকৃতির মধ্যে থাকে, ওদেরকেই তো সাপে বেশি কামড়ায়। ভদ্রলোক, কটা ভদ্রলোককে সাপে কামড়ায় বলুন দেখি? হ্যাঁ, সাপে তো কামড়ায়। যারা জঙ্গলে থাকে, অরণ্যবাসী মানুষ, তাদেরকেই তো বেশি কামড়ায় সাপে। তো তারা কি অ্যান্টিভেনম নেন? প্রত্যন্ত এলাকায় কোথায় অ্যান্টিভেনম? তারা এই সব জড়িবুটি ব্যবহার করেন, অ্যামারান্থাস ব্যবহার করেন, মোরিঙ্গা ব্যবহার করেন, তাই তো? হ্যাঁ, রিসার্চ আমি লিঙ্ক দিয়ে দেব, বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে। আর আমরা কি করছি? আমাদেরকে ওরা তো জানে যে এগুলো জানাজানি হয়ে গেলে, মানুষ এগুলো চর্চা শুরু করলে মুশকিল, ওদের ব্যবসাটা চলে যাবে। কুলেরনটা কুলেখাড়াটা বন্ধ করে দিতে হবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে। হ্যাঁ, আরবানাইজেশনের নাম করে, হ্যাঁ, নগরায়নের নাম করে, উন্নতির নাম করে, বিধিনিষেধের নাম করে, দেখবেন কদিন পরে যেমন গাঁজা, আয়ুর্বেদের স্তম্ভ গাঁজা, যে গাঁজাটাকে নিষিদ্ধ করে দিয়ে ওরা কেমোথেরাপি, পোস্ট কেমোথেরাপি ট্রিটমেন্ট করছে, ক্যান্সারের চিকিৎসা করছে গাঁজা দিয়ে, আর আমাদের বন্ধ, নিষেধ। আমেরিকার বেশ কিছু রাষ্ট্র, টেক্সাস থেকে শুরু করে মানে স্টেট, তারা কিন্তু আন্দোলন করে রীতিমতো গাঁজা, বাড়িতে গাঁজা চাষের অনুমতি আদায় করে নিয়েছে। টবে তারা গাঁজা চাষ করছে পেনকিলার হিসেবে। পেনকিলারের ওষুধ না খেয়ে তারা গাঁজাকে ব্যবহার করছে বিভিন্নভাবে। আমাদের দেশেও মেয়েদের ভাং খাওয়ার ব্যাপার ছিল, কেন বলুন তো? সিদ্ধি, ভাং। ধর্ম চলে এলো না আবার? হ্যাঁ, ধর্ম চলে এলো, মহাদেব চলে এলো, ভাং চলে এলো, সিদ্ধি চলে এলো। গভীরে যান, ধর্মের সাথে কিভাবে আমাদের শরীরে প্রতিষেধককে ঢুকিয়ে দেওয়া যায়। কেন কেন প্রশ্ন করবেন না? কিভাবে, কেন ধর্মের সাথে এই আয়ুর্বেদের স্তম্ভ গাঁজা, গঞ্জিকা, হেম্প যেভাবেই ডাকুন না কেন, ক্যানাবিস যেভাবেই ডাকুন না কেন, সেটা কি করে ঢুকে পড়ল? প্রশ্ন জাগে না আপনাদের? ধর্ম আর বিজ্ঞান একাকার হয়ে যাচ্ছে না? যাচ্ছে। আমরা আসলে বার্তাটা বুঝি না, আমরা বাইরেরটা বুঝি, আনুষঙ্গিক যে ঢাক ঢোল দুমদাম এসব বুঝি, কিন্তু সারটাকে বুঝি না। এটা সর্বক্ষেত্রেই সত্য। প্রেম, ভালোবাসা থেকে শুরু করে মানুষ দৃশ্য মানেই বেশি আকৃষ্ট হয়, ওরা জানে, তাই তো? আর তাই ওরা প্রকৃতি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে, যত বিচ্ছিন্ন করতে পারবে তত ওদের লাভ, তত ওদের ওষুধ বিক্রি হবে, তত ওদের টোটাল কন্ট্রোল ওরা করতে পারবে, তাই তো? তো এইরকমই এক কবিরাজের কথা আমি লিখেছি পরবর্তী বইটি, আগামী মানে অনেক লেখার মধ্যে ওটিও থাকবে। আমার চোখে দেখা অভিজ্ঞতা, এক সাঁওতাল কবিরাজ কি করে আমার দাদুর ভাঙা চোয়াল, দুর্ঘটনায় পড়া ভাঙা চোয়াল, দাদু কেন তখন সেই সময়ে দাঁড়িয়ে তথাকথিত, তখন মডার্ন মেডিসিন যথেষ্ট রকম ছিল, তো সেটাকে প্রত্যাখ্যান করে কিভাবে সেই তথাকথিত অশিক্ষিত গাইয়া এক সাঁওতাল তার উপর নির্ভর করলেন, এবং সেটা কিভাবে ঘটল, আমি প্রতিটি কথা সেখানে যা যা ঘটেছে, হ্যাঁ, আমি যেহেতু সাহিত্যিক, আমি নিশ্চয়ই শব্দগুলো, বাক্যগুলোকে সেভাবেই ব্যবহার করব যাতে করে পড়তে ভালো লাগে। তো সেটা আমি করেছি, কিন্তু ঘটনাটা যা ঘটেছিল সেটাই আমি রেখেছি। সেই কবিরাজের কাহিনী, তারা কোথায় এখন? তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, তাদেরকে ব্রাত্য করে দেওয়া হয়েছে। তার জন্য আমরা তথাকথিত ডিগ্রিধারীরা দায়ী। আমরা আমাদের সনাতন ঐতিহ্যকে, আমাদের গাছপালাকে, আমাদের প্রকৃতিকে চেনার চেষ্টা করিনি, বোঝার চেষ্টা করিনি। দ্রব্যগুণ বলে বিখ্যাত বই আছে অনেক আমাদের কবিরাজদের, একটি দুটি বই নয়, সেগুলো পাওয়া যায় না। আমি খুঁজে খুঁজে দু একটি বই সংগ্রহ করেছি, বিস্মিত হই, তাই তো? তো যাই হোক, তো এবারে আসছি
হ্যাঁ, অনেকে প্রশ্ন করেছেন যেহেতু বইয়ের প্রসঙ্গে কি আছে বইটিতে, আমি সংক্ষেপে বলি, পরে বিস্তারিত বলবো। স্ট্যাচু যে বইটি বেরোচ্ছে আগামী বইমেলায়, সেখানে প্রথম অংশে আছে বেশ কিছু গল্প, অবশ্যই এই সময়ের গল্প। সেখানে বিনোদন তো আছেই, গল্পের মধ্যে তো একটা সুখপাঠ্য ব্যাপার থাকবেই, কিন্তু সেটা অবশ্যই আপনাকে ভাবায় না এমন কিছু আমি লিখি না। তো সেখানে গল্প আছে, আর একটি অংশে থাকে গদ্য। এই যেমন ধরুন আমি একটি উদাহরণ দিলাম, এরকম আমার ব্যক্তিগত জীবনের একদম সত্যি ঘটনা যেগুলো আমি চোখের সামনে দেখেছি এবং সেগুলোকে পর্যবেক্ষণ বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা গদ্য সেকশন। এবং আরও একটি ভাগ আছে যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং তথাকথিত স্বাস্থ্য, ভ্যাকসিনেশন ইত্যাদিকে কেন্দ্র করে আগামীতে কোন দিকে যেতে চলেছে, কি কোথায় যাবে, তার জন্য একটা রূপরেখা এবং মানসিক প্রস্তুতি আপনাদেরকে দেওয়া। যেহেতু আমার অনেক রকমের পাঠক আছে, তথাকথিত প্ল্যান্ডেমিকের আগে আমার দ্রৌপদী, ঢেউ এসব বইপত্র যারা পড়েন, তো তারাও তো আমার বই পড়েন, এখনও পড়েন। তো আবার পাশাপাশি যারা সাম্প্রতিককালে এসেছেন, এই করোনা আবহে এসেছেন যারা, তারা তো মূলত প্রবন্ধ পড়তে ভালোবাসেন। তো এই জন্য সবার কথা ভেবেই আমি এই বইটিকে রেখেছি, যাতে করে সবাই তার মনের রসদ, ভাবনার রসদ তাঁদের মতো করে সংগ্রহ করে নিতে পারেন। যাই হোক, এবারে আসছি মূল বিষয়, যেটা আজকের আলোচ্য বিষয়। আমি বেশ কিছু পোস্ট করেছিলাম, এর মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন তো করা ভালো, যে ধর্ম এবং বিজ্ঞানটা কি করে এক হয়, কি করে এক হয়। যদি এই বিষয়ে আমার লেখালেখি আছে, ভিডিও আছে, তো আমি এই ভিডিওতে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে ধর্মের কি যোগাযোগ আছে সেই বিষয়টা আমি বোঝাতে চাইছি আপনাদের সামনে। আর ধর্মহীন বিজ্ঞান হলে কি দাঁড়ায় সেটাও আপনারা উপলব্ধি করতে পারবেন। তাই এই বক্তব্যে যে অংশ আমি যাচ্ছে তার বিষয় ধর্ম, চিকিৎসা বিজ্ঞান বনাম ধর্ম, বা এবং ধর্ম। আমি বনাম বলবো না, এবং সবচেয়ে বড় কথা আমি আলাদা করে বলতেই চাই না, কিন্তু যেহেতু অনেক পাঠক ব্যাপারটা এখনও তাদের কাছে পরিষ্কার নয়, তাই এভাবে বলতে বাধ্য হচ্ছে। আচ্ছা বলুন তো, ধর্ম মানে আপনারা কি বোঝেন? রিলিজন বোঝেন? না না, আমি কিন্তু বুঝি না। রিলিজন বৌদ্ধ ধর্ম হতে পারে, জুডাইজম হতে পারে, ইসলাম হতে পারে, তাই তো? রিলিজন, যদিও বৌদ্ধ ধর্মকেও একদম রিলিজন বলতে যেভাবে ইসলাম খ্রিস্টানিটিকে বোঝানো হয়, বৌদ্ধ ধর্ম ঠিক তেমনও নয়। কারণ বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ, যে বুদ্ধদেব তো তিনি এখান থেকেই বেরিয়ে এসেছিলেন, সেটা আপনারা জানেন। তো যাই হোক, তো আমি রিলিজন বলতে মূলত তিনটি আব্রাহামিক ধর্মকেই বিশ্বে সবাই চেনে, বেশি করে চেনে, সেটা হলো জুদাইজম, খ্রিস্টানিটি এবং ইসলাম। তো আমি যখন ধর্ম কথাটা ব্যবহার করি, সেটা কিন্তু আমি এথিক্স অর্থে ব্যবহার করি, নীতিবোধ, মূল্যবোধ, নীতিবোধ। আচ্ছা, নীতি ছাড়া আপনার মধ্যে যদি নীতিবোধ না থাকে আর আপনি যদি বিজ্ঞানের প্রয়োগ করেন, তাহলে তো আপনি তো জল্লাদ হয়ে উঠবেন, তাই নয় কি? হিরোশিমা নাগাসাকির কথা মনে পড়ে? অত দূরে যেতে হবে না। বর্তমান ফার্মা কোম্পানির যে ডেড বডি আটকে রেখে ব্যবসা করা, আত্মীয়দের কাছে মৃতদেহকে না তুলে দেওয়া, এই যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর মধ্যে কি এথিক্স আছে? নেই। ধর্ম আছে? নেই। তাহলে এথিক্স বা ধর্ম যেটা আমি বোঝাই, সেটা এথিক্স যে শব্দটি ব্যবহার করা হয়, নীতিবোধ, সেটা কি বিজ্ঞান থেকে উঠে এসেছে? না, প্রতিটি ধর্মের মধ্যেই এথিক্স আছে। তাই এথিক্স বিষয়টি ধর্ম থেকে উৎসারিত, ধর্ম থেকে উৎসারিত। মূল ধর্ম, সব ধর্মের নির্যাস হচ্ছে এথিক্স। আগে হ্যাঁ, সেটা না হলে কোনো অনুশীলন, কোনো বিজ্ঞান মানব সেবায় ব্যবহৃত হতে পারে না, মানব ধ্বংসের কাজে লাগে, তাই তো? তো বর্তমান চিকিৎসা বিজ্ঞান যে আমাদের সামনে যে বিজ্ঞানটির কথা বলে, সেখানে বারবার করে ইচ্ছে করে ওরা ধর্মকে বিচ্ছিন্ন করে দেখাতে চায়, এবং তথাকথিত রাজনৈতিক দল, তথাকথিত যারা সাম্যবাদী বলে পরিচিত, তাদেরকেও ব্যবহার করে এই আইডেন্টিটিকে, এই
চিরাচরিত যেটা আমাদের অর্জন, তাকে ধ্বংস করবার জন্য, তাই তো? আচ্ছা, এবারে বলুন তো, চিকিৎসা বিজ্ঞানের আদি পিতাকে, মডার্ন মেডিসিনের আদি পিতাকে বলুন তো? হিপোক্রেটিস, তাই তো? যিনি 470 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন, 360 খ্রিস্টপূর্বাব্দে গত হয়েছেন, মারা গেছেন। কত বছর বয়সে? 90 বছর বয়সে নিরোগ শরীর নিয়ে তিনি বেঁচেছিলেন। তো তিনি হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানের, মডার্ন মেডিসিনের আদি পিতা। আধুনিক পিতা হচ্ছেন উইলিয়াম অসলার। আজকে আমি উইলিয়াম অসলারের আলোচনায় যাচ্ছি না, পরবর্তী বইপত্রে থাকবে। আমি আজকে এই পার্টটা, হিপোক্রেটিসের এই পার্টটা আমি আলোচনায় রাখছি যতটা সম্ভব। যদিও হিপোক্রেটিসকে নিয়ে আমার একটি বই লেখার ইচ্ছে আছে, জানি না বাংলা সাহিত্যে এরকম কোনো বই ইতিমধ্যেই আছে কি না, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমি লিখতে চাইছি। না থাকার সম্ভাবনায় বেশি, তো ইচ্ছে আছে, দেখা যাক। তার আগে রাসপুটিন আছে। তো হিপোক্রেটিস তিনি 70টিরও বেশি বইপত্র লিখে যান চিকিৎসাবিদ্যার ওপরে। অমূল্য সেই সব বই। গ্রিক চিকিৎসক ছিলেন। তো তার নামেই একটি ওথ নিতে হয়, জানেন তো? ওথ মানে কি? শপথ, যাকে বলা হয় হিপোক্রেটিক ওথ। হ্যাঁ, কত সালে ওটা চালু হয়েছিল জানেন? 400 খ্রিস্টপূর্বাব্দ। বলা হয় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বলা হয়। তো আমি মাঝখানে ধরে নিলাম, যেটা মোটামুটি সবাই একমত হয়েছেন, 400 খ্রিস্টপূর্বাব্দে ওটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। হিপোক্রেটিস ইন্ট্রোডিউস করেছিলেন, তখন তিনি জীবিত ছিলেন। আগে হ্যাঁ, শপথ নেওয়া। কাকে শপথ নিতে হবে? চিকিৎসককে শপথ নিতে হবে। রোগীর চিকিৎসা করবার আগে চিকিৎসক তিনি শিখলেন গুরুর কাছ থেকে, তখন তো জানেন গুরুমুখী বিদ্যা ছিল, গুরুর কাছ থেকে শিখলেন, এবং সেই শিক্ষা যখন মানুষের ওপরে পেশাগতভাবে প্রয়োগ করতে চলেছেন, তার আগে তাকে হিপোক্রেটিক ওথ গ্রহণ করতে হতো, শপথ। আগে হ্যাঁ। তো তথ্য দিয়ে দেবো, আমি দেখে নেবেন। W.H. জোনসের অনুবাদও রয়েছে ভালো। যদিও পরবর্তীতে এই আদি যেটা আমরা পাই, সেটা মোটামুটিভাবে 3rd সেঞ্চুরিতে পাই। পাপাইরাসের যেটা ওথ একটা অংশ পাই প্যাপাইরাসের। তো কিন্তু চালু হয়েছিল 400 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, তো সেখানে কি আছে? এই শপথ কিভাবে নেওয়া হয়? অবাক হয়ে যাবেন। গ্রিক দেবদেবীদের নাম উচ্চারণ করে, তাদের স্মরণ করে শপথ নেওয়া হয় চিকিৎসককে। আগে হ্যাঁ, কি নাম? অ্যাপোলো। আপনি জানেন যে দেবতা দেবরাজ অ্যাপোলো, ওদের দেবতা দেবরাজ অ্যাপোলো, আরেক নাম জিউস। বেশ, তিনি নিরাময়ের দেবতা, একাধারে আবার দেবরাজ তো বটেই। অ্যাপোলো, তার নামে শপথ। তো অ্যাপোলোকে দেবরাজ, তাহলে দেবতা চলে এলো। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, বিজ্ঞানের মধ্যে দেবতা ঢুকে পড়ছে। আগে হ্যাঁ, ওরাও ঢুকিয়েছে, আপনাদের বলেনি, বোঝেননি আপনারা। অ্যাপোলো নাম শুনেছেন তো? একটা বড় সড়ো ব্যবসা, নার্সিংহোম বা সুপার স্পেশালিটি হসপিটাল, অ্যাপোলো। এবং অ্যাপোলো নামে দেখবেন অনেক মেডিসিন কর্নার আউটলেটও হয়ে গেছে, তাই তো? অ্যাপোলো। তাহলে অ্যাপোলো একটা দেবতার নাম। হ্যাঁ, তার নামে গ্রিক সেই সময় চিকিৎসকরা শপথ নিতেন। আর কে? হাইজিয়া দেবী, উনিও নিরাময়ের দেবী। আর ওখান থেকেই তো হাইজিন কথাটা এসেছে।
হাইজিন মানে জানেন তো, স্বাস্থ্য রক্ষা, হাইজিন হাইজিয়া থেকে এসেছে। কি অদ্ভুত ব্যাপার বলুন দেখি। ওরা ওদেরই ভাঙিয়ে খাচ্ছে, নামও ব্যবহার করছে, অথচ বলছে যে বিজ্ঞান টিজ্ঞান ধর্ম টর্ম ব্যাপার থাকবে না এখানে। ওরে বাবা, বিজ্ঞান মানে ধর্ম বিরুদ্ধে। কি অদ্ভুত না? নীতিবোধ ছাড়া, এথিক্স ছাড়া বিজ্ঞানের প্রয়োগ করবে ওরা। আমরা সেটা বিশ্বাসও করে ফেলেছি। এই পরিণতির দিকে আমরা যাচ্ছি। এখনো কিছুই দেখেননি, সতর্ক হন। তাই তো। তো আর কে? প্যানাসিয়া। প্যানাসিয়া, দেবী প্যানাসিয়া। হ্যাঁ, দেখবেন প্যানাসিয়ার, আপনারা যারা এক কথায় প্রকাশ পড়েছেন, এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কম্পিটিটিভ পরীক্ষায় যারা পড়েছেন বা যারা একটু শব্দ নিয়ে চর্চা করেন তারা জানেন, কিওর ফর অল ডিজিজেস ইজ কল্ড প্যানাসিয়া। সমস্ত অর্থাৎ সর্বরোগহর প্যানাসিয়া, সেটা আসলে একটা গ্রিক দেবীর নাম। তো তার নামে শপথ। হ্যাঁ, তো এই শপথটা আমি কিছু অংশ আপনাদের সামনে পড়ে শোনাতে চাইছি, কারণ তারপরে অবশ্যই বাংলা করে দেব, কারণ এইরকম একটা ব্যাপার বলুন দেখি। তো আগ্রহী হলে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা ডিটেল বিস্তারিত পড়ে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি একটু পড়ছি। হ্যাঁ, কি পড়ছি বলুন তো? হিপোক্রেটিক ওথ পড়ছি, চিকিৎসকদের, চিকিৎসা বিজ্ঞানীদের যেটা শপথ নিয়ে চিকিৎসা ক্ষেত্রে পদার্পণ করতে হয়, অর্থাৎ ধর্ম। কিসের ধর্ম? চিকিৎসকের ধর্ম। এটা কি রিলিজন? না 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 না, এটা এথিক্স। এথিক্স ছাড়া জীবন চলে না। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু এথিক্স পালন করে চলতে হয়। শৃঙ্খল যেটাকে বলে, শৃঙ্খলা, সেটা বুঝুন। কি বলছেন? I swear by Apollo, healer, by Asclepius, by Hygeia, by Panacea, and by all the gods and goddesses, making them my witnesses, that I will carry out, according to my ability and judgment, this oath and this indenture. আমি শপথ করে বলছি, অ্যাপোলোর নামে শপথ করে বলছি, হাইজিয়ার নামে শপথ করে বলছি, প্যানাসিয়ার নামে শপথ করে বলছি, তারা, আপনারা আমার এই শপথের সাক্ষী হন। যা আমি বলতে চলেছি, আমি আমার সাধ্য মতো এবং বিচার বিশ্লেষণ প্রয়োগ করে আমি এই শপথকে পালন করব আজীবন। বেশ, প্রথমে কি আছে দেখুন, গুরু, শিক্ষা গুরুর প্রতি সম্মান প্রদর্শন। কি? I hold my teacher in this art equal to my own parents. আমি এই ক্ষেত্রে আমার গুরুকে আমার বাবা মার মতো সম্মান দেব, মানে একই চোখে দেখব। ইকুয়াল টু, সমান, মানে চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানের গুরু এবং আমার বাবা মা একই আসনে বসবেন। টু মেক হিম পার্টনার ইন মাই লাইভলিহুড, এবং আমার জীবিকার সাথে, আমার লাইভলিহুডের সাথে তাকে আমি জড়িয়ে নেব, সঙ্গী করে নেব। When he is in need of money, to share mine with him. যদি সেই গুরু কখনো সমস্যায় পড়েন, তার অভাব আসে জীবনে, আমি তাকে সাহায্য করব, আমার অর্থ দিয়ে আমি তার পাশে, তার পরিবারের পাশে থাকব। To consider his family as my own brothers and to teach them this art. এবং তার পরিবারকে আমি আমার নিজের ভাই বোনের মতো দেখব এবং তাদেরকে এই শিক্ষাটা দেব, তারাও যাতে আগামীতে একই রকম ভূমিকা পালন করতে পারে। If they want to learn it without fee, or যদি তারা শিখতে চায় আমার কাছ থেকে, আমি তাদের কাছে কোনো ফি নেব না, কারণ তারা আমার গুরুর সন্তান।
আচ্ছা, আর কি? এটুকু বললাম, আর দরকার নেই। অর্থাৎ গুরুমুখী বিদ্যা প্রথমেই শুরু হচ্ছে শপথ, গুরুকে সামনে রেখে, গুরুকে সম্মান জানিয়ে, গুরুকে দেবতার আসনে বসিয়ে, বাবা মার আসনে বসিয়ে তার প্রতি কর্তব্য পালন, সামাজিক কর্তব্য পালনের অঙ্গীকার করে। কি সুন্দর না? আমাদের দেশেও তো গুরু শিষ্য গুরুমুখী পরম্পরায় ছিল না? মনে করে দেখুন, মনে করে দেখুন। হ্যাঁ, ছিল। এবার আসুন, I'll use those dietary regimens which will benefit my patients according to my greatest ability and judgment, and I'll do no harm or injustice to them. খেয়াল করে দেখুন, হিপোক্রেটিক ওথের প্রথম জায়গায় কিন্তু হচ্ছে ফার্স্ট ডু নো হার্ম। রোগীর ভালো করতে না পারেন, ক্ষতি করবেন না। এবং পরিষ্কারভাবে হিপোক্রেটিস বলেছেন অনেক ক্ষেত্রে কোনো কিছু না করাই ভালো কিছু করা। হ্যাঁ, দ্য বেস্ট থিং ইজ ডু নাথিং। অর্থাৎ রোগীকে রোগীর মতো ছেড়ে দিন। হ্যাঁ, শরীর নিজে সারিয়ে নেবে, সে কথাও উনি বলেছেন। হ্যাঁ, পড়েছি, এই নিয়েই তো আমার কাটছে জীবন। তারই কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। আর খেয়াল করে দেখুন, I'll use those dietary regimens. খেয়াল করুন, খাদ্যই কিন্তু ঔষধ। তিনি মেডিসিনের কথা বলেননি এখানে, শুরুতে বলেছেন ডায়েটারি, অর্থাৎ খাদ্য। হিপোক্রেটিস পরিষ্কার বলেছিলেন, লেট ফুড বি ইয়োর অনলি মেডিসিন। খাদ্যই আপনার একমাত্র ঔষধ। হ্যাঁ, খাদ্য। কি বুঝলেন? উইলিয়াম অসলার, যে আধুনিক পিতা যাকে বলা হয়, তিনি দুঃখ করে বলেছেন, লিখেছেন, আমি উল্লেখ করেছি বইপত্রে, পড়বেন, কি যে মানুষের সাথে জন্তু জানোয়ারের একটা বড় পার্থক্য হলো যে মানুষ ওষুধ খায়। কিন্তু দুঃখের কথা কি জানেন, আমি বারবার করে আপনাদের বলেছি যে ওষুধ স্বাস্থ্যের ক্ষেত্রে, এই যেমন ধরুন আপনি বলুন তো, পরিশ্রমটা কার কাছে শিখবেন? পরিশ্রম পিঁপড়ের কাছে শিখবেন তো। পিঁপড়ে তার শরীরের বহু গুণ ওজন বহন করতে পারে, তাই তো? পিঁপড়ে শক্তি, পরিশ্রম করার ক্ষমতা। উদারতা কার কাছে শিখবেন? ওই যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, সহিষ্ণুতা শিক্ষা আমি মাটির কাছে পাইরে, তাই তো? বেশ ভালো। আর স্বাস্থ্যের ব্যাপারে কার কাছ থেকে শিখবেন? গরু ছাগলের কাছ থেকে শিখবেন। কি গায়ে লাগলো? না, সত্যি কথা বলেছি। লার্ন ফ্রম দ্য অ্যানিমালস, লার্ন ফ্রম দ্য অ্যানিমালস, লার্ন ফ্রম দ্য অ্যানিমালস। 3 বার বললাম, আমি 1000 বার বলতে পারি। স্বাস্থ্যের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে আপনার প্রথম শিক্ষক হবে আপনার জন্তু জানোয়ার। তাদের কাছ থেকে শিখুন, তারাই প্রকৃতির সবচেয়ে কাছে আছে। কি ভাবছেন আপনি শ্রেষ্ঠতম জীব? গায়ে লাগছে না? চি 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 চি। আহারে, আমাদের দার্শনিকেরাই তো বলে গেছেন, আমাদের মহাপুরুষরাই তো বলে গেছেন, কেউ ফেলনা নয়, কেউ তুচ্ছ নয়, সবার কাছ থেকেই আমাদের শেখার আছে, সবার কাছ থেকেই আমাদের শিখতে হবে। আপনারাই তো বলেন, অনেক শিক্ষক মহাশয় ক্লাসে বলেন, তাই তো? কেউ ছোট নয়, কোনো কাজ ছোট নয়, তাই তো? তাহলে গরু ছাগল কি করে ছোট হলো? তাদের কাছ থেকেই আমরা শিখতে পারি না? আমি তো নিরন্তর শিখে, আমি তো নিরন্তর শিখে ওদের কাছ থেকে শিখেই আমি ভালো আছি, সুস্থ আছি। তাহলে একটু এগিয়ে পড়ি। তাহলে কি বলছে? আমি খাদ্য দিয়ে, ডায়েটারি রেজিমেন দিয়ে চিকিৎসা করব, এবং বিচার বিশ্লেষণ ব্যবহার করব, এবং কোনো রকম ক্ষতি করব না রোগীর, এবং কোনো অবিচার করব না, ইনজাস্টিস করব না। কি উল্টোটা হয় না এখন? ক্ষতি করব না, ইনজাস্টিস করব না, ডায়েটারি কিছু পান, অথচ দেখো হিপোক্রেটিক ওথ নিয়েই কিন্তু ওরা শুরু করছে। কি ওই যে একজন পাঠক যথার্থ মন্তব্য করেছেন, এখন হয়ে গেছে হিপোক্রেটিক নয়, হিপোক্রিটিক, অর্থাৎ ভণ্ড,
হিপোক্রিসি থেকে তো জানেন, হিপোক্রিসি থেকেই হিপোক্রিটিক এই শব্দগুলো এসেছে, ওটা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আর কি, নাইদার উইল আই অ্যাডমিনিস্টার আ পয়জন টু এনিবডি হোয়েন আস্কড টু ডু সো। আমি কখনোই কাউকে বিষ দেব না, যেটা আমি জানি যেটা ক্ষতি করবে, যা ক্ষতি করবে সেটাই তো বিষ। কেউ যদি আমাকে দিতে বলে আমি তাও দেব না। খেয়াল করে দেখুন, ডাক্তারদের কারা দিতে বলছে? আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অনেক কিছু আছে, আপনারা জানেন কি হচ্ছে চারদিকে। তাদেরকে আবার কে বাধ্য করছে? ফার্মা কোম্পানি। তাদেরকে আবার কে করছে? ব্যাংকিং ব্যবস্থা। সবার ওপরে জায়নিস্ট শক্তি, তাদের সবচেয়ে বড় বুদ্ধিজীবী ক্লাউস সোয়াব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা। ইহুদি মাথা, ইহুদি মগজ। আমি কিন্তু কোনো জাতিকে এখানে চিহ্নিত করছি না, মনে রাখবেন। এ নিয়ে আমি পরবর্তীতে লিখেছি, বইপত্রে পাবেন, সব তো আর ফেসবুকে লেখা যায় না। ইহুদি কিন্তু জিউ দু রকমের আছে। একটা হলো জিউ বাই বার্থ, জন্মগতভাবে, আরটা হলো জিউ বাই ফেথ, বিশ্বাসগতভাবে। এই জায়নিস্ট পায়ারের মধ্যে এই দু রকম রয়েছে, দুটো গোষ্ঠী রয়েছে, তারা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অর্থাৎ আপনি জন্মগতভাবে নাও হতে পারেন ইহুদি, কিন্তু আপনি ওদের এজেন্ডাতে যখন আপনি আপনার নিজের লাভ দেখছেন বা যুক্তিযুক্ত এজেন্ডা বলে মনে করছেন, আপনিও সেখানে অংশগ্রহণ করতে পারেন। আর তাই এই উদ্দেশ্যে ইলুমিনাটি ফ্রিম্যাসনের জন্ম। এই ইলুমিনাটি ফ্রিম্যাসন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অমৃত সুপুত্র 2য় খণ্ডে, আপনারা জানেন। এরকম আলোচনা বাংলা সাহিত্যে এই প্রথম, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, তাহলে দেবেন না, পরিষ্কারভাবে বলেছে। সিমিলারলি আই উইল নট গিভ টু এ ওম্যান। যাই হোক, এরপরে পরপর সব আসছে, নারীকে কি ওষুধ দেবেন না, হ্যাঁ বলে, বা কি বিষ দেওয়া যাবে না, বা গর্ভপাতের বিরুদ্ধেও এখানে ইঙ্গিত পরিষ্কার বলা রয়েছে, বিশেষ করে এই ফোর্সড অ্যাবর্শনের কথা, এগুলো অনেক কিছু বলা রয়েছে। আমি সবটা পড়লাম না, আমি মূল বিষয়টা পড়লাম। আর কি আছে, আরেকটা অংশ পড়ি। Into whatsoever houses I enter, I will enter to help the sick. আমি যে বাড়িতেই প্রবেশ করব, আমার উদ্দেশ্য থাকবে অসুস্থকে হেল্প করা, সাহায্য করা। আমি এই অঙ্গীকার নিয়েই সেই বাড়িতে প্রবেশ করব। Into whatsoever houses I enter, I will enter to help the sick, and I will abstain from all intentional wrongdoing and harm. উদ্দেশ্যপ্রণোদিত অন্যায় করা, ক্ষতি করা থেকে আমি বিরত থাকব। harm, especially from abusing the bodies of man or woman. খেয়াল করে দেখুন, তখন থেকেই বিশেষ করে নারী এবং পুরুষের সম্ভ্রমহানি করা, তাদের দেহকে সুযোগ পেয়ে তাকে, বুঝতেই পারছেন এখানে মলেস্টেশনের কথা বলা হয়েছে, অ্যাবিউজের কথা বলা হয়েছে, সেটা আমি কখনো করব না। And whatsoever I shall see or hear in the course of my profession, as well as outside my profession, in my intercourse with men, if it be what should not be published abroad. দেখুন, গোপনীয়তার কথা বলা হয়েছে, কি অসাধারণ। রোগীর যে রোগ, তার সঙ্গে সম্পর্কে যে কথা হবে, রোগ সম্পর্কে বা বিভিন্ন এই আনুষঙ্গিক যে বিষয়, সে বিষয়ে আমি কাউকে বলবো না। সেখানে আমি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করব, গোপনীয়তা মেনটেন করব। হ্যাঁ, শপথ। If it be what should not be published abroad, I will never divulge holding such things be holy secrets. এসব গোপনীয় বিষয়কে আমি পবিত্র গোপনীয় বিষয় বলে আমার নিজের কাছে রেখে দেব, কখনোই বাইরে প্রকাশ করব না। রোগীর তথ্য, রোগীর অসুখ। আর কি, আরেকটু পড়ি, তারপরে শেষ করি, এতটা তো পড়া যাবে না। নাও
if I carry out this oath and break it not, may I gain forever reputation among all men for my life and for my art. But if I break it and forswear myself, may the opposite befall me. আমি এটা পালন করতে গিয়ে মানুষের ভালোবাসা পেতে পারি, খ্যাতি পেতে পারি, পেতেই পারি, সেটা আমার অর্জন। কিন্তু নিজের স্বার্থে, আরও আছে, আমি পুরোটা পড়লাম না, আমি কম্প্যাক্ট করে বলছি, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য, লাভের জন্য, মুনাফার জন্য আমি কখনোই আমার বিদ্যাকে কাজে লাগাবো না। আর যদি এমনটা আমি করি, যেন আমার সর্বনাশ হয়, আমার ক্ষতি হয়। আমি যে ক্ষতিটা রোগীর ওপরে করলাম, সেই ক্ষতি যেন আমার ওপরে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে দেবদেবীদের নামে শপথ করা, সে সময় কি অসৎ লোক ছিলেন না? নিশ্চয়ই ছিলেন। তাহলে এই শপথ করেই কি ক্ষান্ত হওয়া ছিল? মানে এরপরে আর কোনো কিছু পদক্ষেপ ছিল না সেই সময়? আলবাত ছিল। চিকিৎসকদের বিরুদ্ধেও শাস্তি ছিল আগে, হ্যাঁ, ক্রিমিনাল কোর্ট ছিল। হ্যাঁ, কোনো চিকিৎসক যদি মুনাফাবাজি করতো এবং সেই প্রমাণ, তখন তো সৎ লোকের সংখ্যায় বেশি ছিল, তো অসৎ লোকের সংখ্যা কম ছিল, অন্তত এই ক্ষেত্রে। এখন তো উল্টো ছবি। তাই ওই যে সব শেয়াল যেটা ডাকবে সেটাই সঠিক হবে, তখন তেমন ছিল না। তাই ভালো লোক, সৎ চিকিৎসক তাঁরা ছিলেন, তারা দেখতেন অভিযোগ পেলে, এবং সেইভাবে কিন্তু শাস্তির ব্যবস্থা ছিল যারা এই ওথ লঙ্ঘন করে চিকিৎসা করছেন বা ব্যক্তিগত লাভের জন্য, মুনাফার জন্য, স্বার্থ চরিতার্থ করবার জন্য পক্ষপাতিত্ব করছেন, এই সব দেখার জন্য কিন্তু আইন ছিল। হ্যাঁ, ভাবতে পারেন। তাহলে এবার প্রশ্ন করুন, এই যে বিজ্ঞানের মধ্যে, চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এসব দেবদেবী ঢুকে পড়লেন কেন? ধর্ম ঢুকে পড়ল না? দেবদেবী মানে তো ধর্ম, আপনারা তো তাই জানেন, এথিক্স। কেন বলুন তো? মানসিক জায়গাটা জরুরি। মানুষ খেয়াল করে দেখবেন যে ধর্মটা কিন্তু ধারণ করে। এটা মানে ধর্ম মানে কিন্তু তথাকথিত ওই সব সময় যেটা আমরা বাহ্যিকভাবে দেখি পোশাক আশাক না। একটা মানুষকে, একটা শক্তিকে শ্রদ্ধা করা, তার অধীনে নিজেকে নিয়ে আসা, যাতে করে আমি মানুষের কাজে নিজেকে লাগাতে পারি। তাই তো? এটাই তো চিকিৎসকের ধর্ম, শিক্ষকের ধর্ম। আমি ধর্মকে এভাবেই দেখি। আমি যে পোস্টটি দিয়েছিলাম, লেখকের ধর্ম, আমি সেই কাজটাই করছি এখন, আমার এটাই বিশ্বাস। তাহলে এবার ভাবুন যে হিপোক্রেটিস এত খ্রিস্টপূর্বাব্দ আগে কেন এটা ভেবেছিলেন, কেন এ জাতীয় শপথ গ্রহণের বিষয় রেখেছিলেন? মানসিকভাবে মানুষকে ভালো করার চেষ্টা করা, যেটা বড় ভীষণ জরুরি। এখনও দেখবেন আদালতে বিজ্ঞানসম্মত, এই বড় বিজ্ঞানের যুগেও যখন কোনো সাক্ষীকে কাঠগড়ায় তোলা হয় বা কিছু বলতে তোলা হয়, তার পদার্থবিদ্যার বই, জিনতত্ত্বের বই বা কোয়ান্টাম মেকানিক্সের বই ছুঁয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তো এখন তো বিজ্ঞানের যুগ, তো তাহলে গীতা ছুঁয়ে, কোরআন ছুঁয়ে এসব কেন আছে এখনও বলুন দেখি? ধর্ম তো আবার ঢুকে যাচ্ছে। এগুলোকে বন্ধ করে দিন। কমিউনিস্ট ম্যানিফেস্টো ছুঁয়ে শপথ হোক, অথবা পদার্থবিদ্যা, অথবা এই যে ফাউচির বই, বিল গেটসের বই, এগুলো ছুঁয়ে শপথ হোক। গীতা কোরআন কেন? ওই যে চলে এসেছে। সবগুলোকে তো এখন ওরা আউট করতে পারেনি। অ্যাপোলোকে আউট করতে পারেনি, হাইজিনকে আউট করতে পারেনি, হাইজিনিয়াকে আউট করতে পারেনি,
আমরা জানি না তাই কথাকে আউট করবে, সূত্র রয়ে যায়, খুন করলেও রক্তের দাগটা রয়ে যায়, আমাদের গোয়েন্দার মতো করে রক্তের দাগটা খুঁজে বের করতে হয়। হ্যাঁ, আমি যে সত্য সন্ধান করছি সেটা কিন্তু অনেকটা গোয়েন্দাগিরির মতোই, তবে ব্রড স্কেলে, আর্থসামাজিক স্কেলে, তাই তো? সেটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। কেউ কেউ আমাকে বলেন, প্রশ্ন করেছিলেন অনেকে মুখোমুখি বা ফোনে, যে স্যার, সত্য খোঁজা মানে তো খড়ের গাদায় সূচ খোঁজা। বিশেষ করে সেই সময় দেখবেন এত এত ভ্যারিয়েন্ট, এত 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 ফুটের ওপরে যারা বলে করোনা হয়, বা কেউ বলছে এয়ারবোর্ন, বাতাসবাহিত, কেউ বলছে না মাত্র 2 ফুট অবধি গেলেই হলো, 2 ফুট কি দড়ি, এইগুলো সব কত রকমের দেখবেন রিসার্চ আসছিল সেই সময় না। তো ন্যাচারালি তখন তারা কনফিউজ হয়ে যাচ্ছিল যে কোনটা সত্যি, কী ব্যাপার। আবার আমিও বলছি, এসব বলে যাচ্ছি, তারা কনফিউজড। তখন তারা বললো যে স্যার, এ তো খড়ের গাদায় সূচ খোঁজা হয়ে যাচ্ছে, কি করি বলুন তো। আমি তখন তাদের উত্তরে বলেছিলাম, এখনো বলি, কি বলি, খড়ের গাদায় সূচ খোঁজা সত্যিই অসম্ভব, কিন্তু আপনারা যদি একবার বুঝতে পারেন সূচকে লুকোনোর জন্যই খড়ের গাদাটা জন্ম দেওয়া হয়েছিল, তাহলে আলাদা করে সূচ খোঁজার দরকার পড়বে না। খড়ের গাদাটাই তখন আপনার কাছে পুরোটাই একটা কি, খড়ের গাদাটা কি বলুন তো, সিস্টেম। হ্যাঁ, সেই সিস্টেমটাকে ওরা বানিয়েছে, খড়ের গাদাটাকে বানিয়েছে, তার মধ্যে সূচটা আছে, তাই তো? তো সূচ আপনার খোঁজার দরকার নেই, আপনি পাবেন না। আপনি এত পড়াশোনা কেন করতে পারবেন, সময় কোথায় আপনার? কিন্তু অন্তত এইটা বোঝার চেষ্টা করুন যে সূচটা লুকোনোর জন্যই খড়ের গাদাটা ওরা জন্ম দিয়েছে, যাতে করে আপনি বিভ্রান্ত হন। তাই খড়ের গাদাটাকে এড়িয়ে চলুন যতটা সম্ভব, খপ্পরে পড়বেন না। আর যারা সভ্যতা এগিয়ে যাওয়ার কথা বলেন তাদেরকে আমি করজোড়ে ভাবার অনুরোধ করব, কারণ আমাদের মধ্যে ডিভিশন, এই ভ্যাকসিনেটেড আনভ্যাকসিনেটেড এরকম ডিভিশন তৈরি করার চেষ্টা আমি বারবার করে বলি না। যারা এখনও বোঝেননি তারাও বুঝবেন এক সময়, তারাও তো সামিল হবেন লড়াইয়ে। কেন তাদেরকে অকথা কুকথা বলবেন? একটা সময় মেজাজ হারিয়ে আমিও হয়তো বলেছি, আমি মার্জনা চাই, এখন বলি না। বেশ কিছুদিন হলো আমি আমার বক্তব্য থেকে শুরু করে সেই সময় আসলে ওই যে লড়াই, তখন যুদ্ধং দেহি, এখন তো আমরা আরও বেশি করে অনেকটাই সমজদার হয়েছি, বুঝেছি। তো তাদেরকে সবাইকে নিয়ে আমাদের লড়াইয়ে অংশ নিতে হবে, একসাথে লড়াই করতে হবে, তাই তো? তো তাদের বলবো যে এটা ভাবার চেষ্টা করুন, যদি আপনাদের খড়ের গাদায় সূচ খুঁজতে গিয়ে বিভ্রান্ত হন, পর্যবেক্ষণকে কাজে লাগান, যে এত এত ভ্যাকসিনের পরেও কেন করোনা যাচ্ছে না, কেন যাচ্ছে না, অন্য অসুখ বিসুখের নাম কেন শোনা যাচ্ছে না, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, ম্যালেরিয়া ভ্যাকসিন আসছে, মানে যে যে অসুখের ভ্যাকসিনগুলো ওরা দেবে বলে ঠিক করেছে, এই যে MMR, তাই তো, সেগুলোই কেন রোগ হচ্ছে, অন্য রোগগুলো কেন প্রকাশ্যে আসছে না, তাই তো? আপনাদের একটা খবর বলি, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। জিকা ভ্যাকসিন প্রায় $150 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছিল 2016-17 সালে, বা তারও একটু আগে। তো এখন জিকা নাকি সেভাবে হচ্ছে না, তাই তারা খুব চিন্তিত যে এত এত বিলিয়ন ইনভেস্ট করলাম, জিকা না হলে তো মুশকিল। তাই চিন্তা করবেন না, ওরা যখন কনসার্ন চিন্তা জানিয়ে দিয়েছে, আগামীতে জিকা রোগটাও হবে, নিপাটাও হবে। যেগুলোতে ভ্যাকসিন ইনভেস্ট করা হচ্ছে, বিল গেটস মহাশয় করেছেন, আরও অনেকেই করেছেন, সেই সমস্ত রোগী কিন্তু এক এক করে আসবে। আমি বহু আগেই আপনাদের অ্যালার্ট করে দিয়েছিলাম, আপনারা তখন শোনেননি। এবার হয়তো কেউ কেউ বিশ্বাস করার সংখ্যাটা বাড়ছে, তাই তো? যারা পড়াশোনা করেন, তথাকথিত ভদ্রলোক, শেয়ার মার্কেটটা বোঝেন, এরকম লোকও তো অনেক আছেন আমাদের মধ্যে। তো এবার প্রশ্ন করুন দেখি, ভ্যাকসিনের শেয়ার হয় কেন, ওষুধের কেন শেয়ার হয়?
মেডিকেল ফার্মাসিউটিক্যালের কেন শেয়ার হয়? মানে কি শেয়ার মানে কি? লাভ, ব্যবসা, পুঁজি, প্রফিট। ঠিক আছে, এবার বুঝুন, তাহলে যদি সেটা শেয়ার বাজারে থাকে, তার শেয়ার ওঠানামা করে যখন, তখন এই কোম্পানিগুলো কি চাইবে না শেয়ারের দরটা বাড়ুক, ব্যবসাটা আরও তেজি হোক, মানুষ আরও ইনভেস্ট করুক? তাহলে তারা কি করবে? যে অসুখগুলো এমনিতেই পৃথিবীতে আছে, তাতে করেই তাদের ইনকাম চলে যাবে? নতুন নতুন অসুখ লাগবে না? বলুন দেখি, লাগবে তো। নাহলে এই যে একটা বড় বিনিয়োগ, ব্যবসা ধরে রাখা, সেটা কি সম্ভব হবে? প্রকৃতির ওপর ছেড়ে দিই যদি, না এই তো এরপরে অসুখ যেটা হবে সেটার আমরা ভ্যাকসিন বানাবো, ওষুধ বানাবো, তাহলে কি সেটা চলবে? চলবে না। তাহলে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে শেয়ার আছে, আপনারা দেখবেন শেয়ার ওঠানামা করে, সেখানে তারা তেজি সবসময় চাইবে। আর তার জন্য ওরা কাল্পনিক রোগ, মিডিয়ারও দেখবেন শেয়ার আছে, হ্যাঁ, কর্পোরেট মিডিয়া দেখবেন শেয়ার বাজারে খাটায়, তাদের শেয়ার আছে, ওঠানামা করে। তো তারা একসাথে মিলে আমাদেরকে অসুস্থ করার ছক কষেছে বা প্যানিক তৈরি করার ছক কষেছে। এবং আমাদের মধ্যেই কিন্তু সমস্যা কি বলুন তো? ওই যে কাক নাকি কাকের মাংস খায় না, তো আমরা আমাদের মাংস খাই। সিস্টেমটা এমন করে করা হয়েছে যে এই সব ভ্যাকসিন, এই সব ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আমাদেরকে দিয়েই তো বিক্রি করানো হচ্ছে, আমাদেরই তো কেউ কেউ সেগুলো বিক্রি করছি, তাই তো? ওরা কিন্তু গ্রহণ করে না, ওরা কিন্তু প্রাকৃতিক জীবন, হ্যাঁ হ্যাঁ, দীর্ঘজীবী হয়ে থাকেন, ওরা জানেন তো সব কিছু। যে বিষ খাওয়ায় সে জানে ওটা বিষ, আমরা জানি না, আমরা গিনিপিগ। তাহলে এবার প্রশ্ন করুন যে ভাত খাওয়ানোর জন্য কেন ভয় দেখানো হয় না? কারণ মানুষ ভাতটা এমনিতেই খাবে, খিদে পেলে খাবে, তাই ভয় দেখানোর দরকার নেই। ভাত রুটি খাওয়ানোর জন্য ভয় দেখানোর দরকার নেই তো। পাশাপাশি চাল, ভাত, এগুলো এখনও সাধারণ কৃষক, ছোট ছোট কৃষকও উৎপন্ন করে, পুরোটা এখনও ওদের হাতে যায়নি, ওখানে লাভটাও কম। তবে টোটাল কন্ট্রোলের জন্য অবশ্যই সেগুলো ওরা ব্যবস্থা করছে, আপনারা জানেন। ব্লু রিভার টেকনোলজি, ফার্মিং উইদাউট ফার্মার্স, ওরা ব্যবস্থা করেই ফেলেছে, হবে সব আস্তে আস্তে। কিন্তু আমার বক্তব্য এটাই, তাহলে যেটা মানুষ নর্মালি খায় না, দরকার পড়ে না, মানুষের মধ্যে যেটা দীর্ঘকাল ধরেই বোধ হয়ে এসেছে কি, অসুখ হলে ওষুধ খাবো, তাই তো? অসুস্থ হলে পরে ওষুধ খাবো, ডাক্তার দেখাবো, তো এইটা এখনও মানুষের মধ্যে আছে, বিশেষ করে গ্রামে গঞ্জে। সেটাকে এখন কি করতে চাইছে ওরা? না হলে তো মুশকিল, কার কখন অসুখ হবে, তখন কটা বড়ি বিক্রি হবে, কখন কটা ভ্যাকসিন বিক্রি হবে, মহা মুশকিল। তাহলে কি করতে হবে? অসুখ হতে পারে, মহামারী আসতে পারে, এই রকম ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তৈরি করে ভয় দেখাতে হবে, এবং অনেক মানুষ যাতে করে অসুখ হওয়ার আগেই ওষুধ খেতে চায়। ভ্যাকসিন তো তাই, অসুখ হওয়ার আগেই ওষুধ, ফল আমাদের চোখের সামনে। অর্থাৎ ওরা ওদের ব্যবসাকে, মুনাফাকে তথা মানুষের ওপরে টোটাল কন্ট্রোলকে কায়েম করার জন্য ট্র্যাডিশনাল যে কনসেপ্ট, যেটা নির্ভরযোগ্য কনসেপ্ট ছিল আমাদের, প্রাকৃতিকভাবে যেটা আমরা নির্ভর করে চলতাম, অসুখ হলে ওষুধ খাবো, তো সেইটাকে ওরা অসুখ হওয়ার আগে ওষুধ খেতে হবে ভয় তৈরি করে সেদিকে নিয়ে গেছে। আর অ্যান্টিবায়োটিকের বাজারও কিন্তু শেষ করে দিয়েছে। ওরা অ্যান্টিবায়োটিক বানাবে না, কারণ বায়োটিকের লাভ নেই, কারণ মানুষ অসুস্থ হলে তবেই আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন। তো যেমন ম্যালেরিয়া আপনার হলো, টেস্ট হলো, ম্যালেরিয়া হলো, তখন আপনি ক্লোরোকুইন নিলেন, ক্লোরোকুইন নিলেন, বা যাই হোক যেটা ম্যালেরিয়ার ড্রাগ সেটা আপনি নিলেন, অ্যান্টিবায়োটিক নিলেন। তো ম্যালেরিয়া প্যারাসাইট, তার জন্য অ্যান্টিবায়োটিক। তো প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম বা প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, যাই হোক না কেন, তাহলে এই ব্যাপারটা কি হচ্ছে বলুন তো? তার মানে ধরুন একটা এলাকায়, ধরুন একটা শহরে ধরুন 1 লক্ষ লোক থাকে, তাদের মধ্যে 1000 লোকের ম্যালেরিয়া হলো, 1000 লোক ওই অ্যান্টিবায়োটিকটা কিনলো, পোষালো কি? পোষালো না। এবার ধরুন যদি অ্যান্টিবায়োটিকটা আউট করে দেওয়া যায়, আউট করে দিয়ে বলা হয় যে বাজারে অ্যান্টিবায়োটিক আর পাওয়া যাচ্ছে না, পাবেন না আগামীতে, মিলিয়ে নেবেন আমার কথা, আগে বলে দিচ্ছি। এখন থেকে যদি আমরা লড়াই না করি, সজাগ না হই, ওরা অ্যান্টিবায়োটিক আউট করে দেবে, কারণ লাভ কম। কারণ কি? ওরা বলবে ম্যালেরিয়া হওয়ার আগেই আপনি ম্যালেরিয়ার ওষুধটা নিয়ে নিন। কি
ভ্যাকসিন রেডি হয়ে আছে, এই ধরুন 2026-27 থেকেই দেওয়া হবে। বিল গেটসের বিনিয়োগ আছে, আপনারা জানেন ঘানাটে ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল, তো আফ্রিকার কয়েকটি দেশে শুরু হয়েছে। তাহলে কি হচ্ছে, যদি অসুখ হওয়ার আগেই আপনাকে ওষুধ খাওয়ার পরামর্শ এবং বিশ্বাসটা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেই ভ্যাকসিনের বাজার আজীবন রম 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 করে চলবে। আর তাই দেখবেন 1,00,000 লোকের 1,000 মধ্যে 1,000 লোকের ম্যালেরিয়া হলো, তারা অ্যান্টিবায়োটিক খেলো। সেটাও কিন্তু সিঙ্কোনা গাছের প্রকৃতি থেকেই নেওয়া, তাই না? আমাদের ব্র্যান্ডিং করে দিল। যাই হোক, তো যেমন কুলেখাড়া এখন কুলেরন হয়ে গেছে, হ্যাঁ, ভদ্রলোকে তো কুলেখাড়া খাবে না, ছি কেমন টেস্ট, হ্যাঁ, ওটা আবার পুকুরের ধারে নালা নর্দমার ওসব জায়গায় নোংরা জায়গায় জন্মায়, একদমই বাজে জিনিস, দূর কুলেখাড়া। কিন্তু সুন্দর প্যাক করে ব্র্যান্ডিং কর্পোরেট সেলফ থেকে যখন কিনবে, ঝকঝকে একেবারে ফটাফট ফোনপে বা অনলাইন অর্ডার, ব্যাস ব্র্যান্ডেড হয়ে গেল, একেবারে সভ্যতার পরাকাষ্ঠা হয়ে গেল তো কুলেরন। হ্যাঁ, ব্যাপারটা তাই। তো এবার কি হলো, আপনার মধ্যে যদি ম্যালেরিয়া হবেই ভয়টা ঢুকিয়ে দেওয়া যায়, বা চারদিকে হচ্ছে, এই দেখুন এই হলো, এই দেখুন ও মারা গেল, ওই দেখুন ও মরছে অন্য রোগে, মরছে অন্য কারণে, বা ভুল ট্রিটমেন্ট প্রোটোকলে। করোনা কালে বহু লোক এভাবে চলে গেছে এবং তারা হাসপাতালে মরেছে, বাড়িতে কেউ মরেনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি তো চ্যালেঞ্জ রেখেছিলাম কোভিড ওয়ার্ডে থাকবো, সেই সময় জুলাই মাসে, অর্থাৎ 2020 জুন জুলাই মাসে আমি চ্যালেঞ্জ রেখেছিলাম, তখনও লকডাউন চলছে। কিছু কিছু চিকিৎসক এসে পোস্টে যাতা বলেছিলেন, পুলিশকে মেনশন করেছিলেন, কলকাতা পুলিশ আবার মনে আছে মেনশন করছেন, আমি এসব বলছি বলে, এসব লিখছি বলে। তো আমি পুলিশের দেখা পাইনি, পেলে ভালো হতো। তবে পরে আমি পুলিশের কাছে গিয়েছিলাম, স্বেচ্ছায় উঠেছিলাম, এবং সেখানে বেশ কিছু পুলিশ বাবুর সাথে আমার ভালো সম্পর্ক, এখন মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ ফোনে কথা হয়, তারাও তো নাগরিক। তো যাই হোক, সে তালতলা থানার কথা বলছি। তো এইবার দেখুন, তাহলে আপনাকে কিন্তু পুরো ম্যালেরিয়ার 1,00,000 লোককে ম্যালেরিয়ার ওষুধ খাইয়ে দেওয়া হলো, অর্থাৎ ভ্যাকসিন। এবার পার্শ্ব প্রতিক্রিয়া কী হলো এবার আপনারা বুঝবেন। বাধ্যতামূলক নয়, আপনাদের বলা হবে না, বলা হবে ঘুরিয়ে বাধ্যতামূলক, ওই যেটা করোনার বেলায় করা হয়েছে। এবার দেখুন কি মর্মান্তিক সব খবর ঘটছে আমাদের সামনে হচ্ছে। তাই বলছি, যারা নিয়েছেন একদম নোসেবোর শিকার হবেন না, সবসময় কনফিডেন্ট থাকবেন আর প্রাকৃতিক জীবনযাপন করবেন। আমার সঙ্গে অনেকেরই এরকম আলাপ আছে, যারা নিয়েছেন, তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, নিয়ে ফেলেছেন, পরে আলাপ হয়েছে, তাদের আমি কিছু টিপস দিয়েছি, কিছু পদ্ধতি বলেছি, তারা মেনটেন করছেন, তারা ভালো আছেন। এখনও পর্যন্ত কোনো খারাপ খবর আমি পাইনি। তো আপনারাও অবশ্যই যোগাযোগ করুন। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি এগুলো সবসময় লাইভে বলতে পারি না, সবাই ওঁত পেতে বসে আছে। আমি তো আর চিকিৎসক নই, একদমই নই, প্রশ্নই আসে না, আমি একজন গবেষক। তো যাই হোক, তো এবং লেখক, তাই এইটা কিন্তু ওদের এজেন্ডা, মনে রাখবেন। অ্যান্টিবায়োটিককে আউট করে দিয়ে ভ্যাকসিন সমস্ত ক্ষেত্রে, প্রতিটি রোগ, সেক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস মনে রাখবেন, এখন অভিনব মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনই কিন্তু করা হবে, দেওয়া হবে আস্তে আস্তে। ট্র্যাডিশনাল ভ্যাকসিন কিন্তু আউট হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা জানেন যত ভ্যাকসিন এখন তৈরি হচ্ছে, তার সিংহভাগ 99.99% ভ্যাকসিনই মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন। হ্যাঁ, যা নিয়ে বিতর্ক, ভয়, আশঙ্কা রবার্ট ম্যালংশন জানিয়েছেন, এবং এটা কি করতে পারে, এর মধ্যে ন্যানোবট থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, যা আমি অমৃতসপ্ত 2য় খণ্ডে লিখেছি। মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন কিভাবে হয়, কিভাবে ছবি দিয়ে রীতিমতো, কিভাবে মডার্না যে টেকনোলজি, ফাইজার যে টেকনোলজি ব্যবহার করেছে, সেটা পুরো ছবি দিয়ে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। আবার বলছি, বাংলাতে এরকম আলোচনা বই এখনও নেই। তো যাই হোক, আমি আমার আলোচনার শেষ অংশে চলে এসেছি, আর লাইভ দীর্ঘ করব না। কেউ এখনও বলেন যে সংক্ষেপে করতে, তো আমি সেই সংক্ষেপে এখনও যাব না। কেন যাব না বলুন দেখি। ধরুন আমি যদি লাইভ বা ইউটিউব ভিডিও এরকম করে করতাম, কি
করুণামৃত নেবেন না, করুণামৃত হলে এই হয়, হার্ট অ্যাটাক হয়, এই হয়, সেই হয়, অমুক টুমুক হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এই বলে আমি 3 মিনিটে শেষ করে দিলাম, শর্ট। কিছু হতো? আমার ভিডিও বিনোদনের ভিডিও নয়, আমি ইচ্ছে করলে 3 মিনিটের ভিডিও করতে পারি, 5 মিনিটের ভিডিও করতে পারি, তাতে করে কোনো লাভ হবে না। হ্যাঁ, এখন করলে যারা ইতিমধ্যেই বুঝে গেছেন, জেনে গেছেন, তাদের ক্ষেত্রে সুবিধে। কিন্তু আমার ইউটিউবে, আমার ফেসবুকে নতুন নতুন মানুষ আসছেন, তাদের জন্য আমাকে ভাবতে হয়। কারণ যারা ইতিমধ্যেই বুঝে গেছেন, জেনে গেছেন, তারা তো অ্যালার্ট হয়ে গেছেন, তারা তো পাশে আছেন, চেতনা বিস্তারের কাজ করছেন, ঠিক আছে। তারা নয় একটু ধৈর্যশীল হয়ে শুনলেন বা পরে শুনলেন, ভাগে ভাগে শুনলেন। কিন্তু আমি যদি 3-4 মিনিটের ভিডিও শর্ট করে করতে থাকি, যারা নতুন তারা কিছুই বুঝবে না, কিচ্ছু বুঝবে না। তাই তাদের কথা ভেবে আমাকে বিস্তারিত আলোচনায় রাখতে হয়, আগের আলোচনাগুলো বলতে হয়, রিলেট করে দিতে হয়, বোঝাতে হয়, তাই ভিডিওগুলো দীর্ঘ হয়ে যায়। তো যাই হোক, এবার আমি আলোচনা শেষ করবার আগে কয়েকটি বিষয়ে আপনাদের অ্যালার্ট করে দিয়ে এই লাইভ শেষ করব। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। কি আগামী বছর এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে? বাংলাদেশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, চলছে। বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আমার যে কথা হয়, যোগাযোগ আছে, অনেকেই তাদের কন্যাদের, এটা কন্যা সন্তানদের জন্য 9 বছর থেকে শুরু করা, তো তারা কিন্তু নেননি। কিন্তু আমি জানি না, আমি বাংলাদেশে আমি যেরকম একটা অশিক্ষিত অভদ্র লোকের ভূমিকা নিচ্ছি, বাংলাদেশে এই ক্ষেত্রে তেমন কোনো কেউ ভূমিকা নিয়েছেন কি না। আমি বারবার করে এরকম মানুষকে খোঁজার চেষ্টা করছি। আজকেও একজনকে মেসেজে জানালাম। তাহলে কি হবে, যেহেতু আমরা দুই দেশই বাংলাভাষী, বাংলায় কথা বলি, তাহলে একযোগে কাজ করতে সুবিধে হবে, ছড়িয়ে পড়তে সুবিধে হবে। কারণ যে খবরগুলো পাচ্ছি তাদের মর্মান্তিক খবর, 17 বছর, 16 বছর, 15 বছরের ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক, আরও কম বয়সে। খুব কষ্ট হয়, জানেন তো, কান্না পায় মাঝে মধ্যে যে আমরা এদের কাছে পৌঁছতে পারেননি। যদি পৌঁছতাম হয়তো শুনতো, অনেকেই তো শুনেছেন, তাই না, হয়তো শুনতো, কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমাদের ফেসবুক তো, আমার এই প্রোফাইলটি তো প্রায় 2 বছর বন্ধ ছিল, ব্লক করে রেখেছিল ওরা, আপনারা সেটা জানেন। খুলে দিল, 7 দিনের জন্য খুললো হয়তো, 7 দিনের মধ্যে আবার এমন কিছু পোস্ট করলাম, আবার ব্লক করে দিল, এইভাবেই চলছিল। তো যাই হোক, তো সুতরাং এইচপিভি ভ্যাকসিনের বিষয়ে আমি লাইভ ইতিমধ্যেই করেছি, অনেকে জানেন, ইউটিউবেও আছে, আপনারা জেনে শুনে নেবেন। আমেরিকাতে এইচপিভি ভ্যাকসিন, সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন, গার্জিয়ানরা কেন নিতে চাইছেন না, সেখানে কি কি ঘটছে, আমাদের দেশে কেন, এবং ট্রায়াল আগে কত আমাদের দেশে যেটা হয়েছিল আপনারা জানেন, আলোচনা করেছি। সেটা তেলেঙ্গানায় হয়েছিল, গুজরাটে হয়েছিল, তো সেখানে কত মৃত্যু হয়েছে, হ্যাঁ, কতজন মেয়ের মৃত্যু হয়েছে, কিভাবে সেখানে দেওয়া হয়েছে, বিল গেটসের বিরুদ্ধে কিভাবে আমাদের পার্লামেন্টেও আওয়াজ উঠেছিল, কেন চেপে দেওয়া হলো, এসব তথ্য তারা নিশ্চয়ই জানবেন, জেনে বুঝে নিন। আমি তো না করতে পারি না, আপনাদের শরীর, আপনাদের স্বাস্থ্য। আমাকে যেমন কেউ জোর করে না করাতে পারবে, হ্যাঁ করাতে পারবে না, তেমনই আপনাদেরকে আমি জোর করে না করাতে পারি না। এটা তো আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই আমি বলি, জেনে শুনে নিন, ইনফর্মড কনসেন্ট, তাই তো, সেটা ওরাও বলে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আশাকর্মীরা, আমাদের স্বাস্থ্যকর্মীরা এগুলো জানেই না। তারা আমাদের আর কি বলবে, তাদেরকে টার্গেট দেওয়া হয়, যেমন করে সেলস টার্গেট দেওয়া হয়, ওদেরকেও সেলস টার্গেট দেওয়া হয়, এবং সেইভাবে ওদের মাইনে করি, সমস্ত কিছু তার উপরে নির্ভর করে দেওয়া হয়। কি ভয়ঙ্কর, একদিকে মুনাফা, একদিকে জনসংখ্যা, তাই না। এত লোক তো ওদের লাগবে না, বারবার করে বলেছি না, এত লোক ওদের লাগবে না। তাই সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তবে এটা ওভারনাইট প্রসেস নয়, একদিনে ঘটবে না, ধীরে ধীরে ঘটবে। কারণ ওরা চায় না যে সমস্ত মানুষ একসাথে সব টপ করে পড়লো আর মরে গেল, তাতে তো সন্দেহ হবে, পরের ভ্যাকসিন কেউ নিতে চাইবে না, পাশাপাশি কি মুনাফাবাজিটা হবে না। তাই ঘটি বাটি বেচে সব কিছু নিঃস্ব করে দিয়ে তারপরে আপনি চলে যান, বা প্রতি মাসে একটা করে বিল বাজানো, যে অ্যাপোলো, বিল করুন, অ্যাপোলো মুদিখানার মতো আর কি, প্রতি মাসে বিল করতে থাকুন, ওরা খুশি। ইউজলেস ইটার্স হলে হবে না।
মানে আপনি ওদের কিছুই দেবেন না, শুধু সুস্থ থাকবেন, প্রকৃতি থেকেই নিরাময় খুঁজে নেবেন, ওরা খেপবে না? ওরা তো ব্যাপক খেপবে। তাই আয়ুর্বেদকেও কিন্তু এখন হুইয়ের অধীনে নিয়ে আসা হচ্ছে, সেই নিয়ে আমার ভিন্ন লাইভ আছে, আলোচনা আছে, আপনারা জানেন, অবসরে শুনবেন। তাহলে এইচপিভি আপনার আর কি, ডেঙ্গু ভ্যাকসিন কিন্তু সামনের বছর আসার সম্ভাবনা কম। 2025-এ ডেঙ্গু ভ্যাকসিন আসবে, কারণ ওই যে এইচপিভি দিলে, এইচপিভিটাকেও জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে ঢুকিয়ে নেওয়ার জন্য চাপ আছে। বাংলাদেশে হয়ে গেল, এবার ভারতকে কিন্তু দীর্ঘদিন ধরেই করার কথা ছিল, কিন্তু পিছিয়ে যাচ্ছে। এইচপিভি সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু প্রাইভেটে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে 1400-1200 টাকা করে দাম। তো সরকারকে সেটা কিনতে হবে, তবেই সেটা কিনে জনগণকে দেবে, ফ্রিতে দেবে, স্কুলে স্কুলে দেওয়া হবে, মিলিয়ে নেবেন, স্কুলে স্কুলে দেওয়া হবে। আমাদেরটা আবার করা হয়েছে 9 বছর থেকে 26 বছর পর্যন্ত, অর্থাৎ কলেজেও ছাড় পাবে না, কলেজে মেয়েরাও ছাড় পাবে না। তো তার আগে জেনে নেবেন যে সার্ভিক্যাল ক্যান্সার ব্যাপারটা কী, কতজনের হয়। ওরা বলবে অনেকেই হচ্ছে, প্রচুর মারা যাচ্ছে, ওরা তথ্য বলবে, যেমন করোনায় নাকি প্রচুর মারা গেছে। এবার মিলিয়ে নিন করোনায় কত মরেছে আশপাশে আপনার, আর এসব পার্শ্ব প্রতিক্রিয়া কতজনের মধ্যে দেখা যাচ্ছে, সেটা অবজারভেশন করুন। আমি বলছি বলে নয়, আপনি নিজেরা স্টাডি করুন, অবজার্ভ করুন না কেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক তেমন করে আপনি দেখবেন আশপাশে সার্ভিক্যাল ক্যান্সারের নাম কজন শুনেছে এবং কতজন নারীর সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে, একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, যারা ইতিমধ্যে করোনামৃত নিয়েছেন, পরপর তো হবে ছক সাজানো আছে, তো তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক রোগ আগামীতে আসবে, এবং ওদের নিয়মিতায় যত ওরা ওষুধ দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে, এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়ার ওষুধ আবার ওরাই দেবে, আবার তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়ার ওষুধ আবার ওরাই দেবে। এইভাবেই চেন সিস্টেম আর কি, চক্রবৃদ্ধি হারে সুদ জানেন তো, ওইভাবেই এরা চালাবে আর কি। তবুও আমি এসব বিষয়ে সচেতন করে যাচ্ছে। অনেকে বলছেন নিয়ে ফেলেছি, এখন এসব বললে তো ভয় হয়। তাদের বলি, দেখুন, ভয় করবেন না, মানসিক শক্তি রাখুন, মনের শক্তি অপরিসীম, আর প্রাকৃতিক জীবন যাপন করুন। আর আমাকে এগুলো এখনও বলতে হয় কেন বলুন তো? আরও আসছে তো। ধরুন আপনি 2 ডোজ করোনামৃত নিয়েছেন, এবার তার উপরে ডেঙ্গু 2টো ডোজ চাপালেন, কি দাঁড়াবে? তাই না? তাহলে আমি যদি বলাটা বন্ধ করি, লেখাটা বন্ধ করি যে না বাবা লোকজন নিয়েছে, আর বলবো না তারা আবার টেনশনে পড়ছে, তাহলে আরও সর্বনাশ হবে। তাই আমাকে এই অপ্রিয় কাজটা করে যেতে হয়। অনেকে অত রুষ্ট হন, তারা বলছেন আমরা তো নিয়ে ফেলেছি, এখন আপনি এসব বলছেন, আমাদের ভয় করছে। তাদেরকে সবিনয়ে জানাই, দরকার হলে আমাকে ফোন করুন, মেসেজ করুন, কিভাবে বাঁচতে হবে, কি করে এই প্রতিক্রিয়া কমানো যায়, প্রাকৃতিক মতে যায়। রাসায়নিকহীন জীবনযাপনে আস্তে আস্তে ফিরে আসুন, আস্তে আস্তে ফিরে আসুন রাসায়নিকহীন জীবনযাপনে যতটা সম্ভব। যাই হোক, আমি আরও বিস্তারিত অনেকেই বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো কিন্তু আমি যদি এটা বন্ধ করে দিই, তাহলে কি হবে? এরপরে যেগুলো লাইনে আছে, ম্যালেরিয়া, ডেঙ্গু, এইচপিভি আসতেই থাকবে না, জিকা, আবার এই যে করোনার বুস্টার আনার চেষ্টা হচ্ছে, তো সেগুলো তাহলে মানুষ তো মানুষ নিতে থাকবে না। তো এটাই আপনাদের অ্যালার্ট করা, যারা নিয়েছেন, এরপরে যদি আরও চাপাতে চান, মেসেঞ্জার আরএনএ চাপাতে চান, ভেক্টর ভাইরাল চাপাতে চান, জেনে নিন অন্তত, তাই তো। আর যারা 2 ডোজ 3 ডোজ নিয়ে ফেলেছেন, তারপরে যদি আবার ডেঙ্গুর ডোজটা চাপে, বা এইচপিভি চাপে, বা জিকা চাপে, ম্যালেরিয়া চাপে, তাহলে কি হতে পারে ভাবতেই পারি না আমি। আমি তো বললাম, হ্যাঁ, যারা একটাও আমরা নিইনি তারা অনেকে আবার ভয়ে ভয়ে আছেন, স্বাভাবিক। সবাই তো সমানভাবে অ্যাক্টিভলি লড়াই করতে পারেন না। হ্যাঁ, যারা একটাও নেয়নি তারা আমাদের উপরে আর জোর করবে, এখনও পর্যন্ত ভয় পাওয়ার কিছু নেই। অনেকে আবার আমাদের মধ্যে রয়েছেন না যারা নেননি কিন্তু কাগজ বের করে রেখেছেন, তাতেও খুব একটা লাভ নেই, কারণ ওরা জেনে যাবে। সেই এখন এআই অনেক কিছু প্রয়োগ না হয়, অন্তত অবশ্যই আশাকর্মী, স্বাস্থ্যকর্মী এরা তো জানেনি। যাই হোক,
তো আমি ওই সঙ্গে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে সুপ্রিম কোর্টের এখনোই রক্ষা কবচ আছে, এখনও আন্তর্জাতিক প্যান্ডেমিক ট্রিটি রূপায়িত হয়নি, হওয়ার সম্ভাবনাও কম, কারণ বিভিন্ন দেশ চাপ দিচ্ছে, গোটা বিশ্বের মানুষ জাগছে। তাই আমাদেরকে আরও বেশি করে সরব হতে হবে, অনলাইন নয় শুধু অফলাইনেও, যাতে করে এই ট্রিটিটা ওরা ইমপ্লিমেন্ট করতে না পারে। আর যদি ট্রিটিটা ইমপ্লিমেন্ট করে ফেলে তখন কিন্তু কিছু করার থাকবে না, কিন্তু সম্ভাবনা খুব ক্ষীণ, আমি আগেই বলেছি, কারণ আমরা এখন জিতছি। আমেরিকা থেকে শুরু করে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি ওরা ট্রাম্পের পিছনেও লেগেছে। আপনারা জানেন ট্রাম্পকে নির্বাচনে লড়তে না দেওয়ার ব্যাপারে আদালতের রায়ও এসেছে, কিন্তু ট্রাম্প সহজে ছাড়বেন না। তো সুতরাং রিপাবলিকান পার্টির যে ভূমিকাটা সেটা কিন্তু ভ্যাকসিন বিরোধী ভূমিকা এখনও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রন ডেসান্তিস থেকে শুরু করে যারা রয়েছেন রিপাবলিকান পার্টির সদস্য রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তো সুতরাং প্রথম বিশ্বের উল্লেখযোগ্য জনতা যখন আমাদের সঙ্গে আছে এবং আফ্রিকাও অনেক দেশ বেঁকে বসেছে, তাই এই ট্রিটি কিন্তু সহজে ওরা রূপায়ণ করতে পারবে না। তবুও ওই যে কমপ্লাসেন্সির জায়গা নেই, আত্মতৃপ্তির জায়গা নেই, কারণ আমরা ঢিলেমি জন্য বারবার করে আপনাদের বলি, ভাবছেন সব নর্মাল হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে বলে ঢিলেমি দিয়েছেন। ঢিলেমি কিন্তু দেবেন না, ওরা কিন্তু নজর রাখছে। তো সরব থাকুন। আর পুলিশ দিয়ে জোর করে না, কিছু ক্ষেত্রে অন্য রাজ্যে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চাকরি চলে যাবে, সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে, এইসব ভয় দেখানো হয়েছে। তো সেইগুলোর ক্ষেত্রে আপনাদের ট্যাকল করতে হবে, সেই ভয় এখনও দেখানো হবে, আগামীতেও দেখানো হবে। সেরকম না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি হেল্প করব, আমি তো সেটা বলেছি, এর বেশি আমি কি বলতে পারি বলুন। কিন্তু হ্যাঁ, চাপ একটা আসবেই। আর প্যান্ডেমিক ট্রিটি যদি রূপায়িত হয়ে যায় তখন তো প্রশাসনকে দিয়ে ডাইরেক্টলি কাজে লাগাবে। তখন আপনি প্রতিটি মানুষ, যেটা প্যান্ডেমিক ট্রিটিতে বলা আছে, প্রতিটি মানুষকেই কিন্তু পোটেনশিয়াল ডিজিজ পোটেনশিয়াল হিসেবে ভাবা হবে। অর্থাৎ আপনি তখন একটা রোগ, তখন মানুষ নন, আপনি রোগ। তখন তাদেরকে কিন্তু জোর করে দেওয়া, সেই ব্যাপারটা কিন্তু বলা আছে, স্বাস্থ্য বিলেও বলা আছে। এ কারণে 2017 স্বাস্থ্য বিল নিয়ে আমার আলোচনা আছে, ইউটিউবে দেখবেন, আলোচনা রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে মূল বিষয়গুলো নিয়ে অবশ্যই। সেখানেও কিন্তু একই কারণ এই স্বাস্থ্য বিলটা আমাদের দেশে ইমপ্লিমেন্ট হলো না, কারণ ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি যদি হয়ে যায় তখন আর আলাদা করে স্বাস্থ্য বিলের দরকার পড়বে না। বোঝাতে পেরেছি? সুতরাং চাপে রাখতে হবে ওদেরকে, নইলে কিন্তু ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই ওরা করতে পারে। সেই চেষ্টা কিন্তু মহামারীর নাম করে, আহামরির নাম করে কিন্তু করতে পারে। তবে এই যে বলেছি, যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড জেগে গেছে, আমরা জেগে গেছি, তাই কিন্তু সম্ভাবনা অত্যন্ত কম। এই যে কম বলেও আমার একটু ভয় লাগে, কেন বলুন তো? কম বলবো আর আপনারা ঘুমিয়ে পড়বেন পাশ পেরে, বাহ নিশ্চিন্ত, আর তো হবে না, এটা যেন না হয়। তার জন্যই আমি আপনাদের বারবার মানসিক প্রস্তুতি দিতে থাকি, যাতে করে আপনারা ঢিলেমিটা না দেন। আর গ্রামে গঞ্জের মানুষকে বলতে থাকুন, বোঝাতে থাকুন, শহরের মানুষকে বোঝাতে থাকুন যেখানে পাবেন। লোকে কি বলবে, অনেকে আমি দেখেছি, অনেকে আছেন আমার সহযোদ্ধা, অনলাইনে বেশ তারা ভালো রকম বক্তব্য রাখতে পারেন বা পোস্ট করেন, কিন্তু অফলাইনে তারা একটা গুটিয়ে যান, কি না লোকে কি বলবে, লোকে অশিক্ষিত বলবে, লোকে দুটো খারাপ কথা বলবে, লোকে গালিগালাজ করবে। আরে বাবা, ও নিয়ে তো কবিতাই আছে, পাছে লোকে কিছু বলে, তাই না? করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। তো এটাকে লাথি মেরে উড়িয়ে দিন। এই পাছে লোকে কিছু বলে আমার মধ্যে নেই, থাকলে আপনি কিন্তু এক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই কিন্তু জীবনে হেরে যাবেন, পরাজিত হবেন। কারণ আপনি যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু ভালো কাজ, মানুষকে সচেতন করার কাজ। সেটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে ওই দুটো গালিগালাজ, ওটা তো আপনার অলংকার। আমাকে কি অনলাইনে কম লোককে গালিগালাজ শুনতে হয়েছে? অফলাইনেও সেই সময় যখন অটো বাস, হ্যাঁ শুনতে হয়েছে। এগুলো আপনাদের বলিনি, কি হবে বলে? হ্যাঁ কিছু কিছু বলেছি, তাই বলে কি আমি পিছিয়ে গেছি? পিছিয়ে যায়নি। মারধরের পরিস্থিতি পর্যন্ত হয়েছে, কিন্তু হতে দিইনি আমি। তার আগেই সেসব কাহিনী পরে এক সময় হয়তো বলবো,
কিছু কিছু অবশ্যই পরবর্তী বইয়ে থাকছে, জীর্ণ অভিজ্ঞতা কিছু কিছু থাকেই, কিন্তু সব তো থাকে না, সম্ভব নয়। বলবো আপনাদের সাথে যে পাশে লোকে কিছু বলে এটা ভাবলে আমি গ্রামেগঞ্জে গিয়ে ছুটে অচেনা জায়গায় গিয়ে ওপেনে মাঠে মন্দিরের সামনে চাতালে বুক ফুলিয়ে এই কথাগুলো বলে আসতে পারতাম না। কেন বলতে পারি জানেন? আমি জানি আমি সত্যি কথা বলছি। আমার কাছে আমি আত্মবিশ্বাসী, আর তাই করতে পারি। তাই আবার বলি, অমিত সরকার প্রশ্ন করেছে, আপনার কয়েকটা প্রশ্ন শুনে আমার মনে হয়েছে আপনি একটুখানি ভয় পাচ্ছেন। এটাই কিন্তু ওরা চাইছে, আপনি ভয়কে জয় করুন। আর ভয় জয় করতে চাইলে যদি একা না পারেন, আমাদের মতো মানুষের সাথে যোগাযোগ করুন, দেখা করুন। আপনার সাথে মনে হয় না আমার কখনো দেখা হয়েছে, দেখা হলে হয়তো আপনার মধ্যে এই ভয়টা কেটে যেত। বইমেলায় অবশ্যই আসুন। হ্যাঁ, আমি আবার বলছি, আহ্বান রাখছি, পরেও রাখবো, বইমেলায় আসুন। বই সবাই সংগ্রহ করলে তো ভালোই, নাও করেন, সেটা তো আমি বাধ্য করতে পারি না। আমি বারবার বলি যে আপনাদের এই সহযোগিতা আমার পাড়ানির করি, আমার ছুটে যাওয়া গ্রামে গঞ্জে। আমি তো কোনো প্রতিষ্ঠানের দাসত্ব করতে পারি না, বেতনভোগ কর্মচারী হতে পারি না, হলেই তো আমার কণ্ঠস্তব্ধ হয়ে যাবে, আমার পায়ে শৃঙ্খল পড়ে যাবে, যেটা আপনারাও অনেকে টের পান, তাই না? পারেন না বলতে, সমস্যা হয় না? তো যাই হোক, ওটা আমার কাছে মেলা, মিলন ক্ষেত্র। আসুন, আলাপ করুন, সমস্যার কথা বলুন। গতবারেও হয়েছে, এবারেও হবে। নইলে কফি হাউস তো আছেই, সেখানেও অনেকে আসেন। গ্রামেগঞ্জে গেলেও অনেকে দেখা করেন। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভাবনায় থাকুন, কিন্তু ভয় জয় করুন। মনে করছেন আপনি জিতবেন, মনে করছেন কেন? আমরাই তো জিতব। উই আর গোয়িং টু উইন। আমরাই জিতব। ওরাই ভয় পেয়েছে, আর তাই ওরা সব সময় আমাদের মগজটাকে মিডিয়াকে দিয়ে ভয় পাইয়ে ভয়ে রাখার চেষ্টা করছে ওরা। উই আর গোয়িং টু উইন। তবে মনে রাখবেন, এটা ব্যাটল নয়, এটা ওয়ার। এটা সময় নিয়ে চলবে। একটা যুদ্ধ, একটা বছর আপনি টিকে গেলেন মানেই পরের বছর কোনো চাপ আসবে না, এই সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনি আত্মহত্যা করবেন। আমরা জয় করবই, করতেই হবে। জয় ছাড়া আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই। শুভরাত্রি।